হ্যালো স্টুডেন্ট, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, ভালো আছো সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো আমরা শুরু করি। আচ্ছা, সো আমরা প্রিভিয়াস ক্লাসে সিম্পল একটা ওভারঅল ভিউ দেখেছিলাম, কম্পাইলার ডিজাইনিং এর স্টেপস গুলো আমরা গো থ্রু করেছিলাম। সো আজকে আমরা, মনে আছে তোমাদের, কম্পাইলার ডিজাইনিং এর একটা কম্পাইলার যদি আমরা বিল্ড করতে চাই, সো আমাদের কতগুলো স্টেপস থ্রুতে যেতে হয়, তাই না? সো ফার্স্ট স্টেপটা ছিল লেক্সিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, সো আজকে আমরা এই ফার্স্ট স্টেপটা নিয়ে একটু দেখব। আচ্ছা, সো মনে আছে লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করে? ফার্স্ট স্টেপটা টোকেন আইডেন্টিফাই করে। হ্যাঁ, খেয়াল আছে, টোকেন আইডেন্টিফাই করে। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমি যদি বলি টোকেন আইডেন্টিফাই, হ্যাঁ, তোমাদের প্রথমে মনে করতে হবে হোয়াট ইজ টোকেন। হ্যাঁ, সো আমি একটু আগে একটু জেনারেল একটা ওভারভিউ দিই। ফর এক্সাম্পল, হ্যাঁ, লেক্সিক্যাল অ্যানালাইসিসটা কি করে, এখানে লেখা একটু প্রবলেম, আমি একটু এভাবে করলাম, দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, সো ধরো আমি খুব সিম্পল একটা ছোট্ট প্রোগ্রাম লিখছি। হ্যাঁ, মনে করো যে ম্যাক্স নামে আমার একটা ফাংশন আছে। হ্যাঁ, সো আমি ফাংশনটা রিটার্ন টাইপ লিখলাম। হ্যাঁ, ফাংশনটার নাম লিখলাম, ধরে নিলাম এটা একটা দুইটা নাম্বার ইনপুট হিসেবে নিচ্ছে। হ্যাঁ, নাম 1 কমা নাম 2। সিম্পল একটা ছোট্ট প্রোগ্রাম লিখছি। আচ্ছা, সো আমরা একটা ছোট্ট সোর্স কোড নিচ্ছি, আমরা দেখতে চাই যে লেক্সিক্যাল অ্যানালাইসিস আসলে এই সোর্স কোড থেকে কি বের করে। হ্যাঁ, সো ম্যাম, ইয়েস। আচ্ছা আপনার কথা শোনাচ্ছে ওরা। আচ্ছা, আমি এখন কথা বলছি না, ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। ডোন্ট ওয়ারি। আচ্ছা, আচ্ছা, আমি একটু ছোট করেই দিচ্ছি। আমি খুব সিম্পলি দিলাম দেখানোর জন্য তোমাদের, আর কি, আর কিছু না। আচ্ছা, ধরো আমার কাছে, হ্যাঁ, এই ছোট্ট সোর্স প্রোগ্রামটা আছে। ওকে, সো লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজ অবশ্যই তাহলে ফার্স্টে ইনপুট হিসেবে কি করবে? এই সোর্স ম্যাম প্রোগ্রাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ম্যাম? হ্যাঁ, ভালো আছি, ক্লাস অলরেডি স্টার্টেড। আমাদের এখানে নেট ছিল না ম্যাম, একটু ওই যে রেকর্ডিং করতেছেন ম্যাম। আচ্ছা, রেকর্ডিং অন করা, গতদিন রেকর্ডিং একটু সমস্যা হয়েছিল, তাই আমি তোমাদের দিতে পারিনি। ম্যাম গত দিন একটা করছিলাম ম্যাম, ওই ক্লাস করছিলাম। জি, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দিয়েছি, আশা করি আজকে হচ্ছে ঠিকমতো। ওকে, আমি একটু সবাইকে বলবো, আমি এখন একটু মিউট করে রাখছি, যদি কোশ্চেন থাকে আনমিউট করে কোশ্চেন করো, ঠিক আছে? আচ্ছা, সো
আমরা কম্পাইলার ডিজাইনিং এর ফার্স্ট পেজটা দেখতে চাচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছ আশা করি সবাই। আমি একটা ছোট্ট সোর্স প্রোগ্রাম নিয়েছি। ওকে, কিছুই না, একটা ফাংশন লিখেছি যেটা কি করছে, দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করে কোনটা বড় সেটা শো করছে। আচ্ছা, সো লেক্সিক্যাল অ্যানালাইসিস আসলে কি করবে? মনে করো আমার সোর্স ফাইলটা যদি এরকম হয়, সাপোজ, যদি এরকম হয়, তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজটা কি? টোকেন আইডেন্টিফাই করা। এখন হোয়াট ডু ইউ মিন বাই টোকেন? আমি যদি বলি আমার এই ছোট্ট সোর্স প্রোগ্রামটাতে আমি সিম্পল সি তে লিখেছি। সো এই সোর্স প্রোগ্রামে আসলে টোকেন অ্যাকচুয়ালি কোনগুলো? আমি যদি বলি আইএনটি, আইএনটি কি? ইন্ট, এটা একটা টোকেন। max is another token। এটা কি একটা ফাংশনের নেম। ওকে, এটা কি ফাংশনের একটা রিটার্ন টাইপ, তাই না? আর এটা কি? এটা another token। এটা হচ্ছে লেফট প্যারেনথেসিস। ওকে, সো আবার int int another token, number 1 another token, কমা কিন্তু আরেকটা টোকেন। সো এখানে মাঝখানে কি আছে? হোয়াইট স্পেস আছে। সো হোয়াইট স্পেসও কিন্তু another token। ওকে, সো টোকেন অ্যাকচুয়ালি কি সবার একটু ধারণা হয়েছে। তাহলে টোকেন কি হতে পারে? একটা ফাংশনের নাম, আইডেন্টিফায়ার। তুমি যে আর্গুমেন্টস গুলো পাঠাচ্ছ সবই কি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, তাই না? রিটার্ন টাইপ, তাই না? আর এটা কি তুমি যে প্যারামিটার পাঠাচ্ছ তার টাইপ। সো এগুলো সবগুলোই কিন্তু টোকেন। এটা লেফট প্যারেনথেসিস একটা টোকেন, রাইট প্যারেনথেসিস আরেকটা টোকেন। কার্লি ব্রেস এটা কিন্তু অ্যানাদার টোকেন। লেফট কার্লি ব্রেস, রাইট কার্লি ব্রেস। ইফ কিন্তু অ্যানাদার টোকেন। এই টোকেনটা কি? কিওয়ার্ড। if হচ্ছে একটা কিওয়ার্ড, সেটা এটা অ্যানাদার ক্যাটাগরি অফ টোকেন। আবার এখানে কি আমরা অপারেটর দেখতে পাচ্ছি। নাম্বার 1 যদি গ্রেটার দেন অপারেটর, সো এটাও কিন্তু একটা রিলেশনাল অপারেটর। সো এটাও অ্যানাদার কাইন্ড অফ টোকেন। printf এটাও কিন্তু একটা কিওয়ার্ড, সো এটাও একটা টোকেন। সো else অ্যানাদার কিওয়ার্ড, এটাও একটা টোকেন। সো আরেকটা দেখি, এতটুক। এতটুকের মধ্যে কিন্তু যদি আমাদের স্ট্রিং লিটারাল বলে এটাকে অ্যাকচুয়ালি, কারণ ডাবল কোটেশনের মধ্যে যেটা অতটুকু আছে সেই পুরাটুকুকে ও একত্রে নিবে। সো দা ম্যাক্স, এই পুরাটুকু পার্সেন্টই পুরাটুকুকে ও বলবে দিস ইজ অ্যানাদার টোকেন। লিটারাল টাইপ টোকেন। সো টোকেন কমাও একটা টোকেন, সেমিকোলন অ্যানাদার টোকেন। সো টোকেন তাহলে কি বোঝা যাচ্ছে? টোকেন তাহলে অনেক ধরনের হতে পারে। টোকেন হতে পারে আইডেন্টিফায়ার, টোকেন হতে পারে কিওয়ার্ড, টোকেন হতে পারে বিভিন্ন অপারেটর, সেটা হতে পারে রিলেশনাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। সেমিকোলন অলসো ইজ আ টোকেন। হোয়াইট স্পেস, মাঝখানে দেখবে হোয়াইট স্পেস আছে। সো হোয়াইট স্পেস গুলোও কিন্তু টোকেন। হোয়াইট স্পেস অ্যাকচুয়ালি কি করা হয়? লেক্সিক্যাল অ্যানালাইসিস হোয়াইট স্পেস গুলোকে আইডেন্টিফাই করে ফেলে দেয়। কিন্তু এই হোয়াইট স্পেসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই হোয়াইট স্পেসটা থাকার কারণেই আমি কিন্তু এই রিটার্ন টাইপ আইএনটি এবং ম্যাক্স কি ফাংশনের নাম দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারছি বিকজ অফ হোয়াইট স্পেস। ইন্টিজার ম্যাক্স যদি একসাথে লাগানো থাকতো তখন কিন্তু এই দুইটা ওয়ার্ডকেও একসাথে একটা টোকেন রিটার্ন করতো। সো হোয়াইট স্পেস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদিও হোয়াইট স্পেস পরবর্তীতে আমার লেক্সিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি ফেলে দেয়, বাট শুরুতেই হোয়াইট স্পেস আমাদের হেল্প করে টোকেন গুলোকে আইডেন্টিফাই করতে। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস তাহলে টোকেন গুলোকে আইডেন্টিফাই করবে। তবে অবশ্যই টোকেন গুলোকে আইডেন্টিফাই করার জন্য তার কিছু রুলস লাগবে, তাই না? যেমন টোকেনের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি হতে পারে, তোমরা একটু হিন্টস পাচ্ছ হয়তো। যেমন ইফ, ইলস, প্রিন্টএফ এগুলো কি কিওয়ার্ড, তাই না? আবার এই যে আইএনটি, নাম্বার 1, নাম্বার 2 এগুলো কি আইডেন্টিফায়ার। আবার কমা স্পেশাল টাইপ অফ টোকেন, হোয়াইট স্পেস একটা স্পেশাল টাইপ অফ টোকেন, সেমিকোলন এগুলো কি পাংচুয়েশন টোকেন, রাইট? আবার দেখো যখন ডাবল কোটেশনের ভিতরে যা দিচ্ছি পুরোটাকে একবারে ডাম্প করছে, সো এটা হচ্ছে লিটারাল টাইপ টোকেন, স্ট্রিং লিটারাল, সেটা অ্যানাদার ক্যাটাগরি অফ টোকেন। লেফট প্যারেনথেসিস একটা টোকেন, রাইট প্যারেনথেসিস একটা টোকেন। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কি করে? আমার সোর্স প্রোগ্রাম থেকে টোকেন গুলোকে ফাইন্ড আউট করে। এখানে আরেকটা জিনিস থাকতে পারতো, কমেন্ট, স্ল্যাশ স্টার দিয়ে আমি যদি একটা কমেন্ট দিয়ে দেই, যেরকম আমি সিম্পল কমেন্ট স্টাইল তোমরা সবাই জানো। সো বা ডাবল স্ল্যাশ দিয়েও কমেন্ট লিখতে পারি। সো কমেন্টটাকে ও কি করবে? ফেলে দিবে।
কমেন্ট থেকে কিন্তু টোকেন আইডেন্টিফাই করতে যাবে না, কারণ আমরা জানি কমেন্ট এক্সিকিউট হয় না। কমেন্ট হচ্ছে জাস্ট ফর যে তোমার প্রোগ্রামটা রিড করবে বা কাজ করবে, প্রোগ্রামার সুবিধার জন্য কমেন্টটা দেওয়া হয়। সো কমেন্ট কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করবে, একদম ফেলে দিবে। সো কমেন্টকে আইডেন্টিফাই করার জন্য যেই ও স্ল্যাশ স্টার অথবা স্ল্যাশ স্ল্যাশ পাবে তখনই ও কি করবে, কমেন্টকে ফেলে দিবে। সেটা অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গ্রামার অনুযায়ী, তাই না? সো কমেন্টকেও লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেলে দিবে, মনে থাকবে। হোয়াইট স্পেস গুলোকে ফেলে দিবে, বাট শুরুতে হোয়াইট স্পেস গুলোকে আগে আইডেন্টিফাই করবে, কারণ হোয়াইট স্পেস টোকেন গুলোকে সেপারেট করতে লেক্সিক্যাল অ্যানালাইজারকে হেল্প করবে। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কি করছে, আমার সোর্স প্রোগ্রাম থেকে টোকেন গুলোকে আইডেন্টিফাই করছে এবং পরবর্তীতে আইডেন্টিফাই করার সাথে সাথে টোকেন গুলোকেও ক্লাসিফাইও করছে যে এটা কোন ক্যাটাগরির টোকেন। সো প্রিন্টএফ এর মধ্যে এফ যদি মিসিং হয় তখন কিন্তু, যদি সি ল্যাঙ্গুয়েজ চিন্তা করি, হ্যাঁ, তখন আবার এফ মিসিং হলো, আর মিসিং হলো, তখন কিন্তু এখানে এরর শো করবে, কারণ এটা কোনো কিওয়ার্ডের সাথে যাচ্ছে না, বাট এটা কিন্তু ভ্যালিড আইডেন্টিফায়ার, তাই না? তখন ও বলবে এটা ভ্যালিড আইডেন্টিফায়ার, বাট পরবর্তীতে পার্সার যখন দেখবে যে এটার পরে একটা ফার্স্ট লেফট প্যারেন্থেসিস আছে, রাইট প্যারেন্থেসিস, গ্রামার অনুযায়ী তখন বলবে এখানে একটা কিওয়ার্ড থাকা দরকার প্রিন্টএফ, অথবা যদি খুব এফিশিয়েন্ট কম্পাইলার হয় সেক্ষেত্রে বলতে পারবে, আদারওয়াইজ এখানে এরর শো করবে। ইফ এর ক্ষেত্রে যদি লিখে এফআই, হ্যাঁ, এফআই একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, হ্যাঁ, মনে করো এফআইটা কেন সিম্পল নাম্বার 1 এর মতো এরকম একটা আইডেন্টিফায়ার হিসেবে লেক্সিক্যাল অ্যানালাইসিস বলবে, হ্যাঁ, এটা ভ্যালিড টোকেন। বাট পরবর্তীতে যখন আমরা গ্রামার, যেটাকে বলে লেক্সিক্যাল অ্যানালাইসিসের পরের ফেজে যে, তখন আটকে যাবে যে এখানে যে স্টেটমেন্টে লেখা হয়েছে এখানে এফআই হতে পারে না, এটা ইফ হতে পারে, এরকম কম্পাইলারের এফিশিয়েন্সির উপর ডিপেন্ড করে হয়তো তোমাকে এরর বলবে। আরেকটা জিনিস তাহলে কি, লেক্সিক্যাল অ্যানালাইসিস কিন্তু এই যে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমরা দেখতে পাচ্ছি না একটা নিউ লাইন কিন্তু আছে, সো কি করে ও লাইন নাম্বারটাকেও ট্রেস করে, হ্যাঁ। সো কোন লাইন নাম্বারে কি এরর আছে সেটাও কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইসিস ট্র্যাক করে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লাইন নাম্বারটা ও খেয়াল করে লেক্সিক্যাল অ্যানালাইজার। সো তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজ হচ্ছে তোমার সোর্স প্রোগ্রাম থেকে টোকেন গুলোকে আইডেন্টিফাই করা, সিম্পল টোকেন। তাহলে কেউ যদি ইফ এর জায়গায় এফআই লিখে ও কিন্তু বলবে না এটা ঠিক আছে ভ্যালিড টোকেন, বাট কেউ যদি লিখে ওয়ান নাম, আমরা জানি সিতে কিন্তু এইভাবে তখন অ্যালাউ করে না, ঠিক আছে? সো তখন বলবে যে টোকেনটা ঠিক হলো না, বাট নাম্বার 1 ঠিক আছে, ফাইন, বাট ওয়ান নাম তোমরা জানো এরর দেয়, সব ক্ষেত্রে এরর দেবে। ইফ কে যদি কেউ এফআই লিখেও বলবে হ্যাঁ এটা ভ্যালিড টোকেন, বাট পরবর্তীতে গ্রামার অনুযায়ী যখন এই স্টেটমেন্টটা চেক করবে পরবর্তীতে ধরা পড়বে যে না এখানে এফআইটা ভুল, বাট টোকেন হিসেবে ঠিক ছিল, বাট অ্যাকর্ডিং টু গ্রামার, কারণ আমরা কি জানি এখানে এটা আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট দেখতে পাচ্ছি আমরা, যেটা পরবর্তীতে পার্সার এই এররটা আইডেন্টিফাই করবে। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করবে, কোনো গ্রামার চেক করে না, লেক্সিক্যাল অ্যানালাইসিস খালি টোকেন গুলোকে আইডেন্টিফাই করবে এবং কোনটা কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড মানে কি, কোনটা রিজার্ভ ওয়ার্ড আর কোনটা আইডেন্টিফায়ার, কোনটা কি নাম্বার, হ্যাঁ, কোনটা রিলেশনাল অপারেটর, কোনটা কি পাংচুয়েশন, কোনটা সেমিকোলন যেটাকে বলছি পাংচুয়েশন ক্যাটাগরির টোকেন, হ্যাঁ, কোনটা হোয়াইট স্পেস, হ্যাঁ, কোনটা হচ্ছে প্যারেন্থিস, হ্যাঁ, লেফট প্যারেন্থিসিস, এটা কি রাইট প্যারেন্থিসিস। সো এরকম টোকেন গুলোকেও আইডেন্টিফাই করবে আর নাথিং এলস, ঠিক আছে? সো মনে করো আমার এই প্রোগ্রামে যদি তোমাকে আস্ক করা হয় সিম্পল এই ছোট্ট সোর্স প্রোগ্রামে হাউ মেনি টোকেন, কাউন্ট করো তো সবাই একটু, পারি কিনা? হোয়াইট স্পেসটাকে ইগনোর করো, হোয়াইট স্পেস কাউন্ট করতে হবে না। যদি তোমাকে আস্ক করা হয় যে এই ছোট্ট প্রোগ্রামে লেক্সিক্যাল অ্যানালাইসিস অবশ্যই টোকেন গুলোকে আইডেন্টিফাই করবে, এবং কিভাবে আইডেন্টিফাই করে আমরা একটু পরেই দেখছি, লেক্সিক্যাল অ্যানালাইসিস ডিটেইলসে যাব। তার আগে লেক্সিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কি করবে, সোর্স প্রোগ্রামটাকে ইনপুট নিবে, সেই সোর্স প্রোগ্রাম থেকে টোকেন গুলোকে আইডেন্টিফাই করে দিবে। সো কিভাবে করবে আমরা একটু পরে দেখছি। তো আমার এই ছোট্ট প্রোগ্রামটার কথা একটু আগে আমি বললাম, তাহলে এখান থেকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় হাউ মেনি টোকেন আর দেয়ার, সো আমরা একটু কাউন্ট করি। হ্যাঁ, দেখো তো এখানে ফার্স্টে আসো ইন্ট, হ্যাঁ, int int, সো 1, তারপরে ম্যাক্স 2, হ্যাঁ, লেফট প্যারেনথেসিস 3, একটা আমি কালারটা চেঞ্জ করি, আচ্ছা। সো ফার্স্টে int, এটা 1 নাম্বার 1, হ্যাঁ, তারপরে 2 ম্যাক্স, হ্যাঁ,
তারপরে লেফট প্যারেনথেসিস 3, তারপরে আইএনটি 4, আমি আর লিখছি না, হ্যাঁ। তারপরে নাম 1 5, কমা 6, আইএনটি 7, নাম 2 8, আবার রাইট প্যারেনথেসিস 9, তারপরে 10 11, হ্যাঁ, 12 13 14 15 16 17 18, এই পুরাটা একটা 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 32, জানি না কোন একটা মিসিং হতে পারে। সো এরকম জিজ্ঞেস করা হতে পারে যে এখানে কতগুলো টোকেন আছে। আচ্ছা, কেউ কি আমাকে মেসেজ দিচ্ছ? 32, থ্যাংক ইউ, আমার আগেই ও কাউন্ট করে ফেলেছে, থ্যাংক ইউ জান্নাতুল মাওয়া, থ্যাংক ইউ। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কাজটা কি সবাই আশা করি বুঝে ফেলেছো। আমার সোর্স প্রোগ্রাম থেকে টোকেনকে আইডেন্টিফাই করবে, ক্লিয়ার? খুব সিম্পল এই কাজটা লেক্সিক্যাল অ্যানালাইসিস করে। সো এখন আমরা একটু দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে করে। সো টোকেনকে আইডেন্টিফাই করতে গেলে তোমার অবশ্যই তাহলে কি, তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার বিল্ড করতে চাচ্ছ, অবশ্যই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা, বা সিনট্যাক্স বলতে কি বুঝাবো, সিনট্যাক্স না, সিনট্যাক্স বললে অ্যাকচুয়ালি ঠিক হবে না, রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন তোমরা পড়েছো, মনে আছে? ফর এক্সাম্পল আমরা যদি সি চিন্তা করি, সি ল্যাঙ্গুয়েজে তুমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, হ্যাঁ, ভ্যারিয়েবল তুমি ইচ্ছা মতো ডিক্লেয়ার করতে পারো না, কিছু রুলস আছে, তাই না? সো তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুলস অনুযায়ী বা একটা ভ্যালিড আইডেন্টিফায়ারের রুলস অনুযায়ী কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইসিসকে, লেক্সিক্যাল অ্যানালাইজারকে টোকেনকে আইডেন্টিফাই করতে হবে। সো আইডেন্টিফায়ারের জন্য কিছু রুলস আছে, আবার যে লিস্ট অফ কিওয়ার্ডস আছে সেটাও কি করতে হবে, লেক্সিক্যাল অ্যানালাইজারকে আগে থেকে জানিয়ে দিতে হবে। কি কি অপারেটর আছে, কোন অপারেটর গুলোকে আমি রিলেশনাল অপারেটর বলবো, হ্যাঁ, লেস দ্যান এর পাশে যদি আবার ইকুয়ালটাও থাকতো তাহলে লেস ইকুয়াল টু হতো, শুধু ইকুয়াল মানে ইকুয়াল, ডাবল ইকুয়াল আবার ডিফারেন্ট, তাই না? সো তাহলে এই যে রুলস গুলো, সেটা আমরা রেগুলার এক্সপ্রেশনের থ্রুতে বা টোকেনের যে টোকেন কি, এক একটা টোকেন এক একটা প্যাটার্ন ফলো করে, তাই না? যেমন স্ট্রিং লিটারাল অ্যানাদার ক্যাটাগরি, এটা একটা প্যাটার্ন আছে, তাই না? আবার আইডেন্টিফায়ারের একটা প্যাটার্ন আছে, যেমন শুরুতেই নিউমেরিক হতে পারবে না, হ্যাঁ, পরে হবে। সো তোমরা সবাই জানো রুলস গুলো। সো এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক রকম রুলস, অলমোস্ট সিমিলার টোকেনের ক্ষেত্রে। যাই হোক, সো ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু আমাকে টোকেন গুলোকে আইডেন্টিফাই করতে হবে। যেমন প্যাসকেলে 2টা স্টার মানে হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর, হ্যাঁ, যেটাকে আমরা পাওয়ার বলি, বাট সিতে কিন্তু এটার কোনো মিনিং নাই, মিনিংলেস। সো ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ কিন্তু তাহলে টোকেনের ক্লাসিফিকেশনটা ডিফারেন্ট হবে, বাট একটা টোকেন হয়তো কোনো ল্যাঙ্গুয়েজে ভ্যালিড, কোনো ল্যাঙ্গুয়েজে হয়তো এটা ইনভ্যালিড, হ্যাঁ, যেমন স্টারের কোনো সিতে এটার কোনো মিনিং নাই, বাট প্যাসকেলে এটা ছিল এক্সপোনেনশিয়েশন অপারেটর। সো ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ তাহলে কিন্তু আমাদের রুলস বা প্যাটার্ন গুলো ভ্যারি করছে। সো তাহলে আমি কোন ল্যাঙ্গুয়েজে লেক্সিক্যাল অ্যানালাইজার বিল্ড করতে চাই, অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজটা আগে আমাকে স্পেসিফিক করতে হবে, সেই অনুযায়ী আমাকে প্রত্যেকটা টোকেনের প্যাটার্নকে স্পেসিফাই করতে হবে। সো তাহলে আমরা একটু আগাই। তাহলে লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য না, কমেন্ট নো টোকেন, কমেন্ট কখনোই টোকেন না। কমেন্টকেও সিম্পলি জাস্ট আগে কমেন্টকে অবশ্যই আইডেন্টিফাই করবে যে স্ল্যাশ স্টার্ট মানে ও কমেন্ট পাবে। সো কমেন্ট দেখা মাত্র লেক্সিক্যাল অ্যানালাইজার এটাকে ফেলে দিবে, এটাকে। আর পার্সারকেও পার্সও করবে না, কারণ কমেন্ট নিয়ে আমাকে কোনো কাজ নেই, জাস্ট ও কমেন্টকে আইডেন্টিফাই করে জাস্ট ও ফেলে দিবে। কমেন্ট থেকে কমেন্টের ভেতরে কি লাইন আছে, কয়টা লাইন আছে, আদৌ কোনো লাইন লিখেছে কিনা, কমেন্ট নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, কমেন্ট থেকে ও টোকেন আইডেন্টিফাই করবে না। ওকে, বাট অনেক সময় অনেকে আমরা কি করো, কমেন্ট লিখতেও ভুল করে। এরকম যদি হয় স্ল্যাশ স্টার দিয়েছে, তারপরে এখানে আবার স্ল্যাশ স্টার দেয়নি, সেটা আবার আইডেন্টিফাই করবে যে কমেন্টটা কারেক্টলি ও লিখেছে কিনা, এটা ও দেখবে। বাট দেখার পরে কমেন্টটাকে সিম্পলি ফেলে দিবে, কারণ কমেন্টের ভেতরে কয়টা টোকেন আছে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা জানি কমেন্ট এক্সিকিউট হয় না, কমেন্ট হচ্ছে জাস্ট ফর ইউজারের সুবিধার জন্য দেয়া হয়। সো তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজ হচ্ছে, লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করে, টোকেনকে আইডেন্টিফাই করে।
সো আমাদের বেসিক কনসেপ্ট মানে আমরা যে ল্যাঙ্গুয়েজে লেক্সিক্যাল অ্যানালাইজার বানাতে চাই অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজটার গ্রামার রুলস রেগুলেশন থরলি আমাকে জানতে হবে এবং একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা একটু আগে বলছিলাম রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, তোমরা সবাই থিওরি অফ কম্পিউটেশন পড়ে এসেছো তাই না? পড়েছো না? জি ম্যাম। কম্পিউটেশন পড়েছো অবশ্যই। কম্পাইলারের আগে তোমাদের একটা প্রিরিকুইজিট কোর্স হচ্ছে থিওরি অফ কম্পিউটেশন। সো রেগুলার এক্সপ্রেশন, ফাইনাইট অটোমেটা মনে আছে? ডিএফএ এনএফএ আমাদের কিন্তু পুরোপুরি লাগবে। সো যারা ভুলে গিয়েছো আবার কিন্তু এটা একটু গো থ্রু করবা। সো রেগুলার এক্সপ্রেশন কেন লাগবে? টোকেন, এক একটা টোকেনের এক এক রকমের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তাই না? সো অবশ্যই তাহলে এই প্যাটার্ন বা এই রুলস গুলো আমাকে স্পেসিফাই করতে হবে থ্রু রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন বলে দিবে যেটা কোন ক্যাটাগরির টোকেন বা এটা আদৌ ভ্যালিড টোকেন কিনা। ইচ্ছা মতো আমি একটা নাম্বার 1 না লিখে 1 নাম্বার লিখলাম বা একটা অপারেটর মাঝখানে দিয়ে দিলাম, সো তখন কি এটা কোনো ভ্যালিড আইডেন্টিফায়ারই হলো না তাই না? আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করার জন্য আমরা ইচ্ছা মতো ভেরিয়েবলের নাম দিতে পারি না, আমাদের রুলস মেনে চলতে হয় তাই না? ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ এটা ভ্যারিও করে। সো আবার এখানে ডাবল কোটেশন দিলাম তারপরে এখানে দিলাম না, এটা কিন্তু তাহলে এরর দিবে। সো তাহলে এই যে এই রুলস গুলো আমাকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে বলতে হবে। আচ্ছা, সো রেগুলার এক্সপ্রেশন শুধু লাগবে না, তার সাথে আমার ফাইনাইট অটোমেটাও লাগবে। আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে কি কভার করব? রেগুলার এক্সপ্রেশন আমি জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিব, ডিটেইলসটা কিন্তু একটু দেখতে হবে যারা ভুলে গিয়েছো। রেগুলার এক্সপ্রেশনে যদি প্রবলেম থাকে আমরা কিন্তু টোকেন আইডেন্টিফাই করতে পারবো না। রেগুলার এক্সপ্রেশন খুব ভালোভাবে জানতে হবে। রেগুলার এক্সপ্রেশনে অনেক ধরনের আমরা সিম্বল ইউজ করেছিলাম, খেয়াল আছে কিনা? প্রত্যেকটা সিম্বল তোমাকে জানতে হবে খুব ভালোভাবে, যেমন স্টার, প্লাস, কোশ্চেন সাইন সবার হয়তো খেয়াল আছে, কোনটা হয়তো 0 মোর টাইমস, কোনটা হয়তো 1 অর মোর টাইমস বা অ্যাটলিস্ট 1 টাইম, বিভিন্ন সিনট্যাক্স ছিল। আজকে যে আবার সব দেখবে, আমি একটু ধরিয়ে দিব, বাট রেগুলার এক্সপ্রেশন তোকে খুব ভালো করে জানতে হবে, তা না হলে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের টোকেনের যে রুলসটা সেটা আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে বলবো। আমরা একটু পরেই দেখছি ডিটেলসে। সো লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে? খুব সিম্পলি লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন গুলোকে অ্যাকর্ডিং টু যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেক্সিক্যাল অ্যানালাইজার আমরা বিল্ড করতে পারি, অ্যাকর্ডিং টু সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অনুযায়ী লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন গুলোকে আইডেন্টিফাই করে। শুধু আইডেন্টিফাই, টোকেন গুলোকেও ক্যাটাগরাইজ করেও রাখে। ওকে, হাউ ডাজ ইট ওয়ার্ক এটা আমরা জানবো, কিভাবে এই কাজটা করে, এবং তারপরে কি করে টোকেনের ডেফিনেশনকে ফর্মালাইজ করে এবং রিকগনিশন করে, এবং প্রত্যেকটা টোকেনের ইনফরমেশনটাও আবার সিম্বল টেবিলে এন্ট্রি করে রাখে, যেন পরবর্তীতে পার্সার কোনো একটা টোকেন, মনে করো আমি বললাম যে নাম্বার 1 একটা টোকেন, অবশ্যই এটা একটা আর্গুমেন্ট, তাহলে এটাকে কি আসলে কখন ডিক্লেয়ার করা হলো? এই জায়গায় এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, এটার ভ্যালু কত, হ্যাঁ এটা নিউমেরিক্যাল, এটা নাম্বার, এটার মধ্যে কত ভ্যালু স্টোর করা আছে, হ্যাঁ। সো এই ডিটেইলস ইনফরমেশনটা আবার সিম্বল টেবিলে রেখে দেওয়া হয়। যেমন ম্যাক্স হচ্ছে একটা ভ্যালিড আইডেন্টিফায়ার গুড, বাট এটা কি? এটা একটা ফাংশনের নাম তাই না, প্রসিডিউরের নেম। সো এই ইনফরমেশনটা কিন্তু সিম্বল টেবিলে থাকবে। সো প্রত্যেকটা টোকেনের জন্য সিম্বল টেবিলে দেয়ার ইজ আ এন্ট্রি, এই টোকেনটা কি টাইপের ভেরিয়েবল, বা এটা কি একটা ভেরিয়েবলের নাম, এটা কি একটা ফাংশনের নাম, বা এটা কি একটা নাম্বার, এটা যদি নিউমেরিক্যাল কোনো কিছু হয় তাহলে এটার মধ্যে কত ভ্যালু আছে, বা এটাকে কোথায় ডিক্লেয়ার করা হয়েছে, অনেক সময় ডিক্লেয়ার না করে ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু এরর দিবে, যেটা পরবর্তীতে পার্সার আইডেন্টিফাই করবে, যেটাকে ডিক্লেয়ার করা হয়েছে পরে ইউজ করেছি আগে। অনেক সময় এরকম হয় না যে নাম্বার 1 বা নাম্বার 2 কে আমরা ডিক্লেয়ারই করি নাই, বা কোনো একটা লোকাল ভেরিয়েবল নিয়ে কাজ করছি তাকে ডিক্লেয়ারই করি নাই, তাই শুরুতে লেক্সিক্যাল অ্যানালাইজার এটা আইডেন্টিফাই করতে পারে না। সরি একটু ডিস্ট্রাক্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা সরি একটু ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, সো তাহলে আমরা কি বলছিলাম? লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেনগুলোকে আইডেন্টিফাই করবে। সো কিভাবে আইডেন্টিফাই করবে আমরা দেখব, এবং প্রত্যেকটা টোকেনের ইনফরমেশন কি করবে? সিম্বল টেবিলে এন্ট্রি করবে। ঠিক আছে, সো আমরা একটু আগাই যে সিম্বল টেবিলে কিভাবে এন্ট্রি করবে, কেন এন্ট্রি করা দরকার বুঝতেই পারছো। প্রত্যেকটা টোকেনের ডিটেইলস ইনফরমেশন
কিন্তু সিম্বল টেবিলে থাকবে। ওকে, আমরা একটু এগিয়ে যেতে বুঝতে পারবে। তাহলে আরেকটা জিনিস আমাদের লাগবে, আরেকটা টার্ম, দ্যাট ইজ ফাইনাইট অটোমেটা। তোমাদের খেয়াল আছে না, তোমরা এনএফএ পড়েছো, ডিএফএ পড়েছো। সো ফাইনাইট অটোমেটা কেন লাগবে? ফাইনাইট অটোমেটা দিয়ে আমরা একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যে অ্যাকচুয়ালি এই টোকেনটা সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ভ্যালিড টোকেন কিনা সেটাকে আইডেন্টিফাই করার জন্য রেগুলার এক্সপ্রেশন তোমাকে রুলস গুলো বলে দিবে। দেন এই রুলস গুলোকে ইউজ করে আমরা দেখবো যে আমরা এরকম একটা অটোমেটা বানাবো। দেন সেই অটোমেটা আমাকে বলে দিবে যে আমি যে ইনপুট যে টোকেনটা দিয়েছি এই টোকেনটা অ্যাকচুয়ালি আমরা মনে আছে কিনা অ্যাকসেপ্ট স্টেটে যেতে পারছি কিনা। হ্যাঁ মনে আছে একটা ফাইনাল স্টেট থাকতো তাই না, স্টার্টিং স্টেট থাকতো, একটা স্টেট থেকে একটা স্টেট আমরা সুইচ করতাম। সো ফাইনাইট অটোমেটা আমাকে অ্যাকচুয়ালি বলবে যে অ্যাকর্ডিং টু পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এই টোকেনটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা। এটা ইনভ্যালিডও হতে পারে, ইনভ্যালিডও হতে পারে। তো সেক্ষেত্রে ফাইনাইট অটোমেটা আমাকে কাজটা সহজ করে দিবে। হ্যাঁ, বাট সেক্ষেত্রে আমাদের কিছু কনভার্সন করেছিল, তোমাদের খেয়াল আছে যে কিভাবে আমরা রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ, এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করি। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা পড়ে এসেছো, সেগুলো আমাদের আবার একবার একটু রিভিউ করতে হবে। সবাই একটু দেখবা, আমি একটু ধরিয়ে দেব। বাট এনএফএ, ডিএফএ এবং এদের যে কনভার্সন রেগুলার এক্সপ্রেশন থেকে ফাইনালি আমাকে হয়তো ডিএফএ তে যেতে হবে, তারপর আমি বলতে পারবো যে এটা আমরা অ্যাকসেপ্ট স্টেটে রিচ করছি অথবা রিচ করছি না, হয়তো এটা রিজেক্ট হবে, অ্যাকসেপ্ট হবে অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রুলস অনুযায়ী। হ্যাঁ, সো এই যে এনএফএ, ডিএফএ রেগুলার এক্সপ্রেশন আমাকে লেক্সিক্যাল অ্যানালাইসিসে হেল্প করবে। হ্যাঁ, আমরা একটু আগাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা, সো তাহলে লেক্সিক্যাল অ্যানালাইজারের পরের স্টেপটা কিন্তু পার্সার। তো লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন গুলোকে আইডেন্টিফাই করছে। সো আইডেন্টিফাই করছে অ্যাকচুয়ালি কার জন্য? তার পরের স্টেপটার জন্য। পরের স্টেপে কি আছে? পার্সার কিন্তু আছে। সো পরের স্টেপটা কাজটাকে সহজ করে দিচ্ছে। পার্সার তখন কি করবে? জাস্ট গ্রামার চেক করবে। যে সো টোকেন নিয়ে তখন পার্সারের আর চিন্তা করতে হবে না, কাজটাকে আরো সিম্পলিফাই করে দিয়েছে। সো সোর্স প্রোগ্রামটা ফার্স্টে ইনপুট হিসেবে যাচ্ছে, কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে সে কি করবে? টোকেনকে আইডেন্টিফাই করে পার্সারকে দিয়ে দিবে। অবশ্যই টোকেনের ইনফরমেশন সে কিন্তু সিম্বল টেবিলে রেখে দিবে, কারণ পার্সারের যদি টোকেনের ডিটেইলস ইনফরমেশন জানতে চায় সে সিম্বল টেবিল থেকে রিড করে নিয়ে আসবে। সো ওয়ান বাই ওয়ান পার্সারকে দিবে, পার্সার আবার চাবে গেট নেক্সট টোকেন, লেক্সিক্যাল আবার টোকেন দিবে। সো এইভাবে করে জিনিসটা লেক্সিক্যাল অ্যানালাইজারের সাথে পার্সারের ইন্টারঅ্যাকশনটা হয়। সো তাহলে আমরা একটু আগাই। লেক্সিক্যাল অ্যানালাইজার আর পার্সারের কাজ আশা করি বুঝতে পেরেছো। পার্সার কি করবে? গ্রামারটা চেক করবে। আমরা একটু আগে একটু বলছিলাম, যেমন ইফটা যদি কেউ এফ সেটা পার্সার পরে ধরবে, ইফ খালি একটা ভ্যালিড টোকেন কিনা। কেউ যদি ইফ এর জায়গায় এফ আই লিখে তাহলে ওকে বলবে নো প্রবলেম। বা মনে করো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছে, লেফট প্যারেন্থেসিস দিয়েছে, বা সে কি রাইট প্যারেন্থেসিস দিতে ভুলে গিয়েছে, মনে করো এটা মিসিং ফর এক্সাম্পল। যদি এটা মিসিংও হয় লেক্সিক্যাল অ্যানালাইসিস কিন্তু এই এররটা ধরতে পারবে না। লেক্সিক্যাল খালি দেখবে যে ইফ একটা টোকেন লেফট প্যারেন্থেসিস টোকেন বাট রাইট প্যারেন্থেসিস যে পাওয়া যায়নি, সো এই ক্ষেত্রে যে এটা সিনট্যাকটিক্যালি এরর সেটা কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইজার বলতে পারবে না। সেটা কে বলতে পারবে? সেটা পার্সার বলতে পারবে। পার্সার কি করবে? যদি এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, পার্সার চেক করবে যদি ইফ যদি থাকে বা এখানে লেফট প্যারেন্থেসিস থাকলে অবশ্যই রাইট প্যারেন্থেসিস থাকতে হবে, এই চেকিংটা পার্সার করবে। সো কাজটাকে কি করা হয়েছে? ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে দুইটা স্টেপের মধ্যে। লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন গুলোকে দিয়ে দিবে আর পার্সার কি করবে? সিনট্যাক্সটা চেক করবে। সো ফার্স্টে তাহলে লেক্সিক্যাল অ্যানালাইজার ইনপুটটাকে স্ক্যান করবে, হোয়াইট স্পেস আর কমেন্টকে রিমুভ করে দিবে। হ্যাঁ, টোকেনকে আইডেন্টিফাই করে সিম্বল টেবিলটা প্রথম কিন্তু ক্রিয়েট করছে লেক্সিক্যাল অ্যানালাইজার, ঠিক আছে। দেন টোকেন গুলোকে এসটিমারে সিম্বল টেবিলে এন্ট্রি করছে। দেন যদি কোনো এরর সে দেখতে পায়, ভ্যালিড টোকেন বা ইনভ্যালিড টোকেন যদি পায়, তখন সে এরর গুলো বলে দিবে। কত নাম্বার লাইনে সে কিন্তু লাইন নাম্বারটাও ট্র্যাক করে। হ্যাঁ, এটাও খেয়াল রাখবা। দেন ভ্যালিড টোকেন গুলোকে ও পার্সারের কাছে রিটার্ন করে দিবে। সো পার্সারের কাজ আমরা ডিটেইলস দেখবো। পার্সার হচ্ছে, আমি এক কথায় বলি, গ্রামার চেক করে। হ্যাঁ, আমরা যখন পার্সার পড়বো ডিটেইলসে দেখবো। অবশ্যই সে সিম্বল টেবিলের সাথে ডিটেইলস আবার আপডেট করবে যেহেতু গ্রামার যখন দেখবে। সো এটা আমরা পরে আবার দেখবো। পার্সারের জন্য পার্সারও কিছু এরর গুলো ফাইন্ড আউট করবে, গ্রামাটিক্যাল এরর ফাইন্ড আউট করবে। বাট লেক্সিক্যাল অ্যানালাইজারের সাথে পার্সারকে তোমরা অনেকেই মিলিয়ে ফেলো, দুটো কিন্তু ডিফারেন্ট। ওকে, কারোর জন্য এই কনফিউশনটা না হয়। লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ, পার্সার লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন গুলোকে আইডেন্টিফাই করে দিবে আর এই টোকেন গুলো অনুযায়ী একটা ভ্যালিড স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু গ্রামার ঠিক আছে কিনা সেটা চেক করবে পার্সার, ঠিক আছে। সো কাজটাকে অনেক সময় জিজ্ঞেস করা এরকম কোশ্চেন আসে যে কেন কাজটাকে দুই ভাগ করে দিলে কি সুবিধা হলো।
সো সুবিধাটা আমরা বুঝতেই পারছি, কম্পাইলার এফিসিয়েন্সি বাড়ে, কাজটা খুব সিম্পল হয়ে যায়। হ্যাঁ, সো এরকম কয়েকটা পয়েন্ট আছে, দেখে নিবা, কঠিন কিছু না। সো আমরা একটু আগাই। সো তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমাদের অবশ্যই রেগুলার এক্সপ্রেশন লাগবে। তারও আগে কয়েকটা টার্ম আমাদের একটু পরিচিত হওয়া দরকার। হোয়াট ইজ টোকেন? টোকেন নিয়ে আশা করি কারো ঝামেলা নেই। হ্যাঁ, টোকেন মানে কি, বলতে কি, টোকেন হ্যাঁ সেট অফ স্ট্রিংস। সেটা টোকেন কিরকম হতে পারে? টোকেন হতে পারে আইডেন্টিফায়ার, টোকেন হতে পারে নাম্বার, টোকেন হতে পারে কিওয়ার্ড, হ্যাঁ টোকেন হতে পারে হোয়াইট স্পেস। হ্যাঁ, অনেকগুলো ক্যাটাগরি অফ টোকেন আছে, আমরা একটু পরেই দেখবো। সো দিস আর দ্য টোকেনস। আর প্যাটার্ন কি? টোকেনের রুলস গুলো, হ্যাঁ যে রুলস রেগুলেশন, সেটাই হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ, যেমন আইডেন্টিফায়ারের যে প্যাটার্ন, নাম্বারের প্যাটার্ন কিন্তু একরকম না, আমরা সবাই জানি, বা কিওয়ার্ডের প্যাটার্ন একরকম না, বা অপারেটর গুলোর প্যাটার্ন একরকম না। প্যাটার্ন হচ্ছে রুলস, সোজা কথা। যে রুলস গুলো কি করবে? ক্যারেক্টারাইজ করবে সেট অফ স্ট্রিংস ফর আ টোকেন। হ্যাঁ, টোকেনের মধ্যে যে স্ট্রিংসটা থাকবে বা তাকে কি করবে? সেট অফ স্ট্রিংস থাকতে পারে, একটা স্ট্রিংও থাকতে পারে, সেই স্ট্রিংটা ভ্যালিড কিনা, হ্যাঁ রুলস গুলো বলে দিবে প্যাটার্ন। আমরা পরবর্তীতে দেখবো এই প্যাটার্নটাকে আমরা স্পেসিফাই করব থ্রু রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, সো প্যাটার্ন হচ্ছে টোকেনের রুলস গুলো, হ্যাঁ যে এটা এই টাইপের টোকেন বা এই টাইপের রুলস গুলো ফলো করলে এই টোকেনটা ভ্যালিড হবে, আদারওয়াইজ এটা ইনভ্যালিড। সো প্যাটার্ন রুলস বলবে খুব সিম্পল ভাষায়। আচ্ছা, তারপরে আরেকটা টার্ম খুব কাছাকাছি চলে আসে, লেক্সিন। লেক্সিন কি জিনিস? টোকেনের পার্টিকুলার ইনস্ট্যান্স। মনে করো এক্স ইজ আ আইডেন্টিফায়ার। সো আইডেন্টিফায়ার হচ্ছে টোকেনটার নাম, তার একটা এক্সাম্পল হচ্ছে এক্স। হ্যাঁ, এক্স, কাউন্ট, হ্যাঁ নেম, এগুলো কি আইডেন্টিফায়ারের এক্সাম্পল, মানে একটা পার্টিকুলার ইনস্ট্যান্সকে বলছি লেক্সিন। আইডেন্টিফায়ার হচ্ছে এক্স কাউন্ট। যদি জিজ্ঞেস করা হয় কিওয়ার্ড টোকেনের লেক্সিন কোনগুলো হবে, আমি বলবো ইফ, ইলস, ওয়াইল, তাই না, প্রিন্টএফ, এটা কি কিওয়ার্ডের লেক্সিন। সো নাম্বার কোনগুলো? 1 2, বিভিন্ন নিউমেরিক্যাল নাম্বার, 12.1, সো এটা কি নাম্বারের লেক্সিন। সো অ্যাকচুয়াল সিকোয়েন্স, হ্যাঁ অ্যাকচুয়াল সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স দ্যাট ম্যাচেস দ্য প্যাটার্ন, অবশ্যই প্যাটার্নকে ম্যাচ করবে এবং অবশ্যই সেটা কোনো না কোনো টোকেনের ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে। সো অ্যাকচুয়াল সিকোয়েন্সটা হচ্ছে লেক্সিন। অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করবে হোয়াট ইজ টোকেন, হোয়াট ইজ লেক্সিন, প্যাটার্ন বলতে কি বোঝো, কেন প্যাটার্ন লাগে টোকেন আইডেন্টিফিকেশনে। হ্যাঁ, সো এই টার্মগুলো অনেক সময় চলে আসে, সুন্দর করে যেন ডিস্টিংগুইশ করতে পারো, মিলিয়ে ফেলবে না। আচ্ছা, সো আরেক কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। বইটা অবশ্যই আমি বলবো সবার আগে এটা চ্যাপ্টার 3 থেকে পড়ানো হচ্ছে, আমি পরে রেফারেন্স দিয়ে দিব। সো অবশ্যই বইটা খুলে দেখবে, কারণ এটা একদম শুরুর প্রথম ধাপটা। এখানেই যদি তোমার বেসিকটা ক্লিয়ার না থাকে, পরের ফেজগুলোতে কিন্তু তুমি আটকে যাবে। অবশ্যই এখানে এটা আসলে হিউজ চ্যাপ্টার, বইটা খুললেই বুঝবা। তো সব আমি স্লাইডে দেইনি, স্লাইডে আমি মেইন পয়েন্টগুলো পয়েন্ট আউট করেছি, বাট তোমাকে পড়ার জন্য কিন্তু গল্পের মতো করে পড়তে হবে। সেই জন্য অবশ্যই বইটা আগে পড়বার, মানে পাশে বইটা রাখবা সাথে সাথে। আচ্ছা, সো আমি অনেকগুলো টোকেনের কথা বলছিলাম। হ্যাঁ, যেমন এখানে আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সো কিওয়ার্ডকে অনেক সময় আবার ভেঙে ভেঙে বলা হয় ইফ টোকেন। হ্যাঁ, রিলেশন অনেক জায়গায় বলবা, দেখবা যে আছে রিলেশন বা রিলেশনাল অপারেটর বলা হয় অনেক জায়গায়। সো আমরা রিলেশন না বলে রিলেশনাল অপারেটর বলবো। বই হয়তো অনেক জায়গায় দেখতে পারো রিলেশন লিখেছে, রিলেশনাল অপারেটর বললেও অ্যাকচুয়ালি একই জিনিস মিন করছে। যেমন এগুলো কি আছে, লেস দেন, হ্যাঁ লেস দেন, ইকুয়াল, অনেক সময় দেখবে এগুলোকে ছোট ছোট আবার এল টি সিম্বলিক কিছু রিপ্রেজেন্টেশন করা হয়েছে, এল টি ইকুয়াল বা এটা কি শুধু ইকুয়াল, এগুলো কি রিলেশনাল অপারেটর। হ্যাঁ, রিলেশনাল অপারেটর। সো কনস্ট্যান্টও কিন্তু অ্যানাদার কাইন্ড অফ টোকেন। নাম্বার, সো নাম্বারের কথা একটু আগেই বললাম। সো এগুলো কি স্যাম্পল লেক্সিন, হ্যাঁ অ্যাকচুয়াল সিকোয়েন্স, স্যাম্পল লেক্সিন। লিটারাল কোনটা? যে ডাবল কোটেশনের মধ্যে যা থাকে। খুব সুন্দর করে প্যাটার্নটা তাহলে কি? প্যাটার্ন হচ্ছে প্যাটার্নের ডেসক্রিপশনটা লিখে দুটো কথা, রুলসটা, যেমন ইফ এর জন্য আই থাকবে, তারপরে এফ থাকবে, খুব সিম্পল। আর অপারেটরের জন্য কি এই সিম্বল গুলোই থাকবে, আর কিছু না। সো আইডেন্টিফায়ারের জন্য এখানে একটা রুলস বলেছে যে লেটার থাকতে হবে, তারপরে কি হবে, ফলোড বাই লেটার্স এন্ড ডিজিট। শুরুতে কিন্তু আমি ডিজিট দিব না। সো এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটা কিন্তু ভ্যারি করবে। সো যেমন সি তে ক্ষেত্রে আইডেন্টিফাই, একটা ভ্যালিড আইডেন্টিফায়ার ডিক্লেয়ারের জন্য যে রুলস গুলো আসবে সেই রুলস গুলো কিন্তু প্যাটার্ন। এটা সিম্পলি ভাবি তোমাকে প্যাটার্ন বলতে কি বোঝানো হয়, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ফর এক্সাম্পল আমি এরকম একটা আইডেন্টিফায়ার টোকেনকে
ডিফাইন করতে চাচ্ছি যেখানে আইডেন্টিফায়ারটা তখনই ভ্যালিড হবে যখন সেখানে শুরুতে লেটার থাকবে এবং তারপরে এক বা একাধিক লেটার এন্ড ডিজিট থাকতে পারে। ঠিক আছে, সো অবশ্যই তাহলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী প্যাটার্নটা কিন্তু ভ্যারি করবে। সো এটা কোনো স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা এমনিতেই নর্মাল জেনারেল বলা হয়েছে যে আইডেন্টিফায়ার বলতে তখনই ভ্যালিড হবে যারা এই রুলসটা ভ্যালি করবে। একটা রিলেশনাল অপারেটর তখনই ভ্যালিড হবে যদি এই সিম্বলগুলো থাকে। ঠিক আছে, সো একটা লিটারাল তখনই ভ্যালিড হবে যখন সেই লিটারালটা এই ডাবল কোটেশনের মধ্যে থাকবে, বিটুইন এনি ক্যারেক্টারস বিটুইন এই স্টার্টিং কোটেশন এন্ডিং কোটেশন থাকবে। এটা একটু উল্টে গেছে, আমি ঠিক করে দেবো, এরকম হবে জিনিসটা। সো তাহলে আশা করি টোকেন কি, লেক্সিম কি, প্যাটার্ন কি কারো প্রবলেম থাকার কথা না। আর একটু ভালো করে দেখবে, আশা করি প্রবলেম হবে না। সো এখানে তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দেখবে, বইটা অ্যাকচুয়ালি প্যাসকেল ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে এক্সাম্পলটা দিয়েছে। হ্যাঁ, প্যাসকেল অনেক আগে পড়ানো হতো, তোমরা প্যাসকেল পড়োনি, সো তুমি চাইলে তুমি সি প্লাস প্লাস এর রেসপেক্টে এক্সাম্পল দিতে পারো, নো প্রবলেম। সো এখানে সিম্পল একটা প্যাসকেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে অ্যাকচুয়ালি কি, যেটা অ্যাকচুয়ালি এখানে তিনটা ভেরিয়েবল ই এম সি, ই ইকুয়াল মানে ইকুয়ালি, এম এ ইনটু মানে হচ্ছে মাল্টিপ্লিকেশনের সাইন, দেন সি এন্ড দুইটা স্টার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সি টু দি পাওয়ার 2। এটা আসলে আমরা সিতে যেটা দেখি এটা আসলে এক্সপোনেনশিয়েশন অপারেটর। যাদের বুঝতে যদি সমস্যা হয় প্যাসকেল এরকম ডাবল স্টার দিয়ে বোঝানো হতো। আচ্ছা, সো টোকেন বুঝলাম, টোকেনের কিছু অ্যাট্রিবিউট থাকে যে অ্যাট্রিবিউট গুলো আমরা সিম্বল টেবিলে রাখি। সো অ্যাট্রিবিউট মানে কি, যে টোকেনের ডিটেইলস ইনফরমেশন, তাই না? টোকেন কি করে, টোকেনটা আমাদের পার্সিং এর ডিসিশনে হেল্প করে। আর অ্যাট্রিবিউট গুলো কেন লাগে, পরবর্তীতে যখন আমরা টোকেনকে ট্রান্সলেট করব তখন লাগবে। সো ট্রান্সলেশনটা আমরা পরবর্তীতে সিনট্যাক্স সেমান্টিক অ্যানালাইসিসে দেখব। সো টোকেনে যদি আরো ডিটেইল ইনফরমেশন লাগে তখন আমরা অ্যাট্রিবিউট লাগবে। অ্যাট্রিবিউট বলতে কি বোঝা যায়, মনে করো ই একটা টোকেন, একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। সো এটা কি টাইপের টোকেন, এটা একটা টাইপ ডিক্লেয়ার করা হয়েছে নিশ্চয়ই। সো এটাকে কোথায় ডিক্লেয়ার করা হয়েছে, এটা কি কোনো ভ্যালু দেওয়া হয়েছে? সো এগুলো হচ্ছে ই আইডেন্টিফায়ার অ্যাট্রিবিউট, যে এটা টাইপ, হ্যাঁ, এটা কি পরিমাণ জায়গা নিয়েছে, এটার মধ্যে কি ভ্যালু দেওয়া হয়েছে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে ইর অ্যাট্রিবিউট। ইকুয়াল টু একটা টোকেন বুঝলাম, কি টাইপের টোকেন, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ফাইন, এখানে আর কিছু রাখার কিছু নেই। সো অনেক ক্ষেত্রে দেখবা সিম্বল টেবিলে দেখবা যে আইডি ক্ষেত্রে একটা পয়েন্টার দিয়েছে। সিম্বল টেবিল অ্যাকচুয়ালি লিস্ট অফ এন্ট্রিজ, একটা ডাটা স্ট্রাকচারের মতো আমরা দেখবো সিম্বল টেবিলকে। সো আইডেন্টিফায়ার, ই একটা আইডেন্টিফায়ার, দেন একটা পয়েন্টার, মানে ওই এন্ট্রির মধ্যে একটা পয়েন্টার দিয়ে দিয়েছে ইর জন্য, সেই এন্ট্রিতে গেলে আমরা এই ডিটেইলস ইনফরমেশন পাবো। বাট অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য আর কিছু দেয়নি, কারণ ইকুয়াল মানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর তো অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আর কিছু নাই। সো সেক্ষেত্রে আর কোনো পয়েন্টার দেয়নি, জাস্ট এন্ট্রিটা আছে, এটা ডিটেইলস আর কিছু জানার দরকার নেই। ওকে, সো মাল্টিপ্লিকেশন অপারেটর, এটার ক্ষেত্রে আর পয়েন্টার নেই, বাট অন্য যে আইডেন্টিফায়ার গুলো আছে যেমন এন এর জন্য আলাদা এন্ট্রি, সির জন্য আলাদা এন্ট্রি, ওকে, এক্সপোনেন্ট অপারেটরের জন্য কোনো এন্ট্রি নাই। হ্যাঁ, তারপরে আবার দেখো 2 আছে, এটা হচ্ছে নাম্বার। হ্যাঁ, সো নাম্বারের ক্ষেত্রেও 2 মানে নিউমেরিক্যাল নাম্বার 2, জাস্ট এটার ভ্যালুটা রাখবা, আর কিছু রাখার কিছু নাই। সো অ্যাট্রিবিউট মানে টোকেনের ডিটেইলড ইনফরমেশন। ক্লিয়ার? সেই ডিটেইল ইনফরমেশনটা কোথায় রাখবো, সিম্বল টেবিলে। ওকে, আচ্ছা, সো লেক্সিক্যাল এরর কিরকম হতে পারে, গতদিন প্রিভিয়াস ক্লাসে আমরা অনেক ধরনের এরর নিয়ে ডিসকাস করেছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে। হ্যাঁ, সো আরেকবার একটু বলে দিই লেক্সিক্যাল এরর অ্যাকচুয়ালি কি করে। হ্যাঁ, ফর এক্সাম্পল এটা প্যাসকেলের ল্যাঙ্গুয়েজে একটা স্টেটমেন্ট দেখানো হয়েছে, সো এই ক্ষেত্রে এখানে কোনো এরর নাই। হ্যাঁ, সো যাই হোক, তাহলে এরর গুলো কি করে, এরর গুলো যদি হয় ও দু ধরনের রিকভারি করার ট্রাই করে। হ্যাঁ, ফার্স্টে আমি যেটা বলি প্যানিক মোড রিকভারি, তাহলে ও কি করে, ট্রাই করে যে সর্বোচ্চ ম্যাচ করার জন্য। তাহলে হয়তো কোনো ক্ষেত্রে ও কোনো একটা এক্সট্রা ক্যারেক্টার ইনসার্ট করতে পারলো, কারণ ওয়াইলের মধ্যে ধরো ইটা মিসিং হয়েছে, তখন ও কম্পাইলার হয়তো তোমাকে সাজেস্ট করতে পারে যে ই ওয়াইল কিওয়ার্ডটা মিসিং, এরকম তোমাকে গেস করলো, বা এক্সট্রা একটা ক্যারেক্টার পড়ে গেছে, ওয়াইলের পরে আরেকটা আই পড়ে গিয়েছে সাপোজ, তো সেক্ষেত্রে ও বলে যে আইটাকে ডিলিট করার জন্য। সো এরকম ও কিছু হিন্টস দিতে পারে। হ্যাঁ, সো পসিবল এরর রিকভারি অপশনগুলো ডিলিট করতে পারে, ইনসার্ট করতে পারে, বা ক্যারেক্টার ইফটাকে হয়তো এফআই হয়ে গেছে, ও হয়তো কি বলবে জাস্ট সুইচ করতে বলে। সো এরকম কিছু রিকভারি অ্যাকশন আছে। আর প্যানিক মোড মানে কি, ডিলিট করতে থাকবে সাকসেসিভ ক্যারেক্টারকে রিমেইনিং ইনপুট থেকে আনটিল দ্য অ্যানালাইজার ফাইন্ড ওয়েল ফর্ম টোকেন, মানে অ্যাকর্ডিং টু
রেগুলার এক্সপ্রেশন দিয়ে ম্যাচ করার ট্রাই করবে। ম্যাচ করার জন্য হয়তো ডিলিট করতে করতে যদি ম্যাচ হয় তখনও ডিলিট করে, অনেক সময় যদি ইনসার্ট করতে হয় তখনও ইনসার্ট করে, এরকম কিছু রিকভারি অপশন আছে। খুব ছোট ছোট কোশ্চেন অনেক সময় চলে আসে, জাস্ট একটু মনে রাখবা, আর কিছু না। সো আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যখন আমরা টোকেনগুলোকে আইডেন্টিফাই করব, হ্যাঁ, সেটা হচ্ছে বাফারিং টেকনিক। হ্যাঁ, এতক্ষণ আমরা কি বলছিলাম যে লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেনকে আইডেন্টিফাই করে, ফাইন। সো কিভাবে আইডেন্টিফাই করে, তার জন্য কি করে, বাফারের কথা সবাই হয়তো খেয়াল করছে। বাফার অ্যাকচুয়ালি নাথিং, এটা একটা স্মল অ্যামাউন্ট অফ মেমোরি। সো লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে আমরা কি দিই, হোল সোর্স প্রোগ্রামটা দিয়ে দিই, তাই না? একটু আগে শুরুতে যে আমি একটা ছোট্ট সোর্স প্রোগ্রাম লিখেছিলাম, হ্যাঁ, এই পুরো সোর্স ফাইলটা আমরা কি করি, লেক্সিক্যাল অ্যানালাইজারকে দিয়ে দিই, ইরেজ করে দিই। যাই হোক, লেক্সিক্যাল অ্যানালাইজারকে দিলাম, তাহলে ও কি করে, কালেকশন অফ ক্যারেক্টার এখান থেকে ও নিতে থাকে। যাই হোক, সো এই একাধিক একসাথে এতগুলো ক্যারেক্টার নিলে কি অনেক বেশি মেমোরি লাগবে না? সো কি করে, ওয়ান বাই ওয়ান স্ক্যান করে। সো ওয়ান বাই ওয়ান স্ক্যান করার জন্য ও কি করে, একটা স্মল অ্যামাউন্ট অফ বাফার বা মেমোরি ও নিয়ে নেয়। সো আমরা একটু দেখি, ফর এক্সাম্পল এখানে সিতে লেখা হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কিনা, দুটো পয়েন্টার দেখতে পাচ্ছি। সো বাফার মানে কি, ও যখন স্ক্যান করে, স্ক্যান করার সময় একটু ব্লক অফ ডেটা, একবারে হোল সোর্স ফাইলটা ও মেমোরিতে লোড করে না, কারণ তোমার সোর্স ফাইল তো অনেক বড় হতে পারে, আমি তো নিশ্চয়ই পুরোটাকে একবারে লোড করব না। সো এটা কি করছে, কম্পাইলার টু কম্পাইলার এটা ভ্যারি করে। সো ব্লক অফ ডেটা, সেটাকে বলছি আমি বাফার, ব্লক অফ ডেটা ও একবারে রিড করে নিয়ে আসে, নট হোল সোর্স প্রোগ্রাম। ওকে, পুরোটাকে একবারে ও লোড করে না, ব্লক অফ ডেটা ও নিয়ে আসে, এটা কি বলছি, বাফার। এটা বাফারের সাইজ অনুযায়ী ও সেই পরিমাণ ডেটা বা সেই পরিমাণ ক্যারেক্টারস ও সোর্স প্রোগ্রাম থেকে নিয়ে আসে, দেন সেটাকে পার্স করা শেষ হয়ে গেলে তারপর আবার পরের স্টেটমেন্ট, তারপর আবার পরের স্টেটমেন্ট, এইভাবে করে কন্টিনিউ করে। সো কতটুকু প্রোগ্রাম ও নিয়ে আসবে এটা ডিপেন্ড করছে বাফারের সাইজের উপর। ওকে, সো বাফার তাহলে কি, স্মল অ্যামাউন্ট অফ মেমোরি, যেটা কি করে লেক্সিক্যাল অ্যানালাইজারকে স্ক্যানিং এর কাজটা করতে হেল্প করে। স্ক্যান, লেক্সিক্যাল অ্যানালাইজার কিন্তু আরেকটা নাম আছে স্ক্যানার, কি করে, সোর্স ফাইলকে স্ক্যান করে, কিন্তু স্ক্যান করে। ওকে ফাইন। সো স্ক্যান করার সময় ও নিজস্ব একটা বাফার আছে, বাফারের সাইজটা ভ্যারি করে। সো সিম্পলি মনে করো বাফারের সাইজ যাই একটা কিছু ধরে নিলাম, যাই হোক, এটা ডিপেন্ড করছে সিস্টেমের ক্যাপাসিটির উপরে, কম্পাইলারের ক্যাপাসিটি। সো আমরা এখানে দুটো পয়েন্টার নিয়েছি, দেখতে পাচ্ছ, খুব ছোট্ট করে তোমাদের বোঝার সুবিধার জন্য দেখানো হচ্ছে। ফর এক্সাম্পল এই সেট অফ ক্যারেক্টারসকে আমি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, ইন্টিজার i, j, এখানে এটা সেমিকোলন হবে, এক মিনিট, ইন্টিজার i, j সেমিকোলন, তারপরে ধরো i = j+1 সেমিকোলন, তারপরে j = j+1 সেমিকোলন। সো এখানে তিনটা স্টেটমেন্টকে অ্যাকচুয়ালি নিয়ে আসছে। ধরে নাও বাফারের এই ক্যাপাসিটি এতটুকু সাপোজ। সো তাহলে এই ক্যারেক্টারগুলোকে নিয়ে আসলে এখন ও কি করবে, একটা একটা করে ক্যারেক্টার ও কি করবে, স্ক্যান করবে। সো মনে হতে পারে একটা পয়েন্টারই তো এনাফ, নো, বাফারিং করার জন্য আমার এখানে দুটো পয়েন্টার রাখবে। হ্যাঁ, এটা একটা হচ্ছে বিগিনিং পয়েন্টার, বা এটা একটা নাম আছে লেক্সিং বিগিন, আরেকটা হচ্ছে এফপি মানে হচ্ছে ফরওয়ার্ড পয়েন্টার। ওকে, আমার দুটো পয়েন্টার লাগছে। সো একদম শুরুতে, একটু পরেই বুঝবে কেন আমি দুটো পয়েন্টার নিচ্ছি। সো শুরুতে দেখো বিগিনিং পয়েন্টার বা লেক্সিং বিগিন, শুরুতে সব দুটোই কিন্তু এক পজিশনে আছে, একদম ফার্স্ট যে লেটারটা স্মল আই বা ফার্স্ট ক্যারেক্টার তাকে পয়েন্ট করছে। সো তারপরে কি করব, আমরা কি করব, বিগিনিংটাকে এখানে ফিক্স করে রেখে দিই, বিগিনিংটাকে আমি নড়াবো না, ফরওয়ার্ড পয়েন্টারটাকে আমরা একটা একটা করে এরকম করে পার্স করব, এরকম পার্স করতেই থাকবো। সো তাহলে কি হবে, আই পড়বে, এন পড়বে, টি পড়বে, যেই ও হোয়াইট স্পেস পাবে, এখানে একটা হোয়াইট স্পেস পাচ্ছে না, যেই ও হোয়াইট স্পেস পাবে তখন ও বুঝতে পারবে যে আমার কিন্তু একটা ওয়ার্ড পড়া কমপ্লিট। তখন ও কি করবে, এই যে আইএনটি তিনটা লেটার পেলো, তখনও দেখবে আইএনটি কি কোনো ভ্যালিড টোকেনের মধ্যে পড়ে কিনা। সো তাহলে আমরা বিপিকে কিন্তু এখানে ফিক্স করে রেখেছি, ফরওয়ার্ড পয়েন্টারকে আমরা একটা করে ওয়ান বাই ওয়ান করে অ্যাডভান্স করছি, যেই ওয়ার্ড স্পেসে যাব সঙ্গে সঙ্গে আমি এখানে স্টপ করব, স্টপ করে আমি যে কালেকশন অফ ক্যারেক্টার বিপি থেকে শুরু করে হোয়াইট স্পেসের আগ পর্যন্ত যে গ্রুপ অফ ক্যারেক্টারস আমি পেলাম সেটাকে আমি অ্যাকর্ডিং টু যতগুলো টোকেনের ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী আমরা এটাকে ম্যাচ করার ট্রাই করব যে এই টোকেনটা ভ্যালিড কিনা। এটা কি কিওয়ার্ড হতে পারে, এটা পাংচুয়েশন মার্ক হতে পারে, এটা ভ্যালিড আইডেন্টিফায়ার হতে পারে, এটা একটা নাম্বার হতে পারে, সো কোনো ক্যাটাগরিতে পড়ছে কিনা।
সো যে ক্যাটাগরিতে পড়বে, মনে করো আমরা এখানে দেখতে পাচ্ছি আইএনটি কে একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, তাই না? আইএনটি ইন্টিজার, অ্যাকচুয়ালি এটা একটা টাইপ, যাই হোক। সো এইটা একটা কি ভ্যালিড টোকেন, রাইট? তো সঙ্গে সঙ্গে কি করবে, এটা ভ্যালিড টোকেনটাকে আইডেন্টিফাই করে ও সিম্বল টেবিলে এন্ট্রি করে দিবে, ফাইন। সো তারপরে আমরা কি করব, ফরওয়ার্ড পয়েন্টার এখানে আসা ছিল, তারপর বিগিনিং পয়েন্টারকে তখন আমরা কি করব, তখন বিগিনিংকে আবার কি করব, রিস্টার্ট করব। কোথায় নিয়ে আসবো? আফটার দ্য হোয়াইট স্পেস বিপি কামস হিয়ার, ঠিক আছে? তখন যখন এফপি একটা হোয়াইট স্পেসে আসলো, একটা ভ্যালিড টোকেন আইডেন্টিফিকেশন শেষ হলো, তখন ফরওয়ার্ড পয়েন্টার কি করবে, নেক্সট সামনের দিকে আগাবে। সো তখন যখন সামনের দিকে আগাবে, তখন আমরা বিপি থেকে তো এখানে ফিক্স করে রেখেছিলাম একদম শুরুতে, তখন আমরা বিপি কে জাম্প করে এই জায়গাটায় নিয়ে আসবো। সো বুঝতে পারছো কি সবাই? প্রবলেম আছে? আশা করি না। যদি প্রবলেম থাকে আমাকে এরকম মেসেজ দিতে পারো, তখন আমি তাহলে থেমে হল্ট করে দেখবো। সো এইভাবে করতে করতে কি করব, ফরওয়ার্ড পয়েন্টারকে আমরা অ্যাডভান্স করতে থাকবো। সো একই প্রসেসে যেই আমরা মনে করো এখানে আই পেয়েছি, সো এখানে কমা পেলে কি করবে, কমা কিন্তু আই পেলে সঙ্গে সঙ্গে কমা পেলেও কি করবে, আই কমা যে যেতে পারে, হ্যাঁ এটা ডিপেন্ড করছে। তুমি হোয়াইট স্পেস যদি থামার ইনস্ট্রাকশন দাও তাহলে হোয়াইট স্পেসে থাকবে, বা কমাও কিন্তু একটা টোকেন, হ্যাঁ কমাতে পেলে থামবে, তখন আই কে আবার ম্যাচ করবে, তারপর কমাকে আবার ম্যাচ করবে। সো এটা ডিপেন্ড করছে কম্পাইলারকে তুমি কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছ। সো ফরওয়ার্ড পয়েন্টার তাহলে কি করবে, এভাবে করে ওয়ান বাই ওয়ান অ্যাডভান্স করতে থাকবে, যেই একটা ভ্যালিড টোকেন পাবে সাথে সাথে কি করবে, বিপি কে আবার রিস্টার্ট করবে নিউ টোকেন দিয়ে, আর সেই ভ্যালিড টোকেনটা তোমার সিম্বল টেবিলে এন্ট্রি করে দিবে, ঠিক আছে? জিনিসটা খুব সিম্পল, কিন্তু এখানে আর কিছু প্রবলেম আছে এফিশিয়েন্সিটাকে বাড়ানোর জন্য। ধরো এটা আমরা একটা বাফার দেখাচ্ছি, তোমরা কি শুনতে পাচ্ছ? অনেক রেসপন্স নেই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারি না, একদম সাইলেন্ট সবাই সেজন্য। আচ্ছা, সো আমরা প্রসেসটা আশা করি বুঝতে পেরেছি বাফারিং কেন দরকার, বাট এখানে কিছু প্রবলেম আছে। হ্যাঁ, যেটা করা হয়, দুইটা স্কিম আছে। হ্যাঁ, আমি যদি বলি, একটা হচ্ছে ওয়ান বাফার স্কিম, আর একটা আছে টু বাফার স্কিম বা বাফার পেয়ার বলে এটাকে, যাই হোক। সো আমরা যেটা দেখছিলাম যে একটা এট এ টাইম যদি একটা বাফার স্কিম থাকে, সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। ফর এক্সাম্পল, এই যে একটু আগে এক্সাম্পলটাই আমরা দেখলাম। সো ধরো আমার বাফারের ক্যাপাসিটি অনুযায়ী মনে করো সাপোজ এখানে তো সুন্দর সাকসেসফুলি শেষ হয়েছে, যদি এরকম হতো, ফর এক্সাম্পল এখানে একটা প্রিন্টএফ স্টেটমেন্ট শুরু হয়েছে, ফর এক্সাম্পল ধরো j = j+1 সেমিকোলন আছে, তো ধরো এখানে j = 2, আমি একটু ওভাররাইট করি, j = 2 দিয়ে এখানে সেমিকোলনটা আছে, আমি একটু মুছে একটু রিরাইট করি, ধরো এই প্লাসটা নাই, এখানে যেটা আছে এখানে মনে করো একটা হোয়াইট স্পেস, তারপরে এই জায়গায় মনে করো একটা প্রিন্টএফ আছে pr, তারপর আর লোড করতে পারিনি, সাপোজ মনে করো pr পর্যন্ত আসার পরে বাফার ফিনিশ হয়ে গিয়েছে। সো সেক্ষেত্রে কি হবে, তাহলে মনে করো j = 2, তারপরে সেমিকোলন পেলাম, ফাইন। তারপর যদি ধরো একটা হোয়াইট স্পেস থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করছে প্রোগ্রামার কিভাবে কোডটা লিখেছে, যাই হোক। সো এতটুকু পর্যন্ত যখন ফিনিশ হলো, pr ধরো bf এখানে আছে, দেন আমার বিপি মানে বিগিনিং পয়েন্টার এখানে, ফরওয়ার্ডিং পয়েন্টারও এখানে। সো সাকসেসফুলি এর আগ পর্যন্ত আমরা টোকেনগুলোকে আইডেন্টিফাই করেছি, ফাইন। সো প্রিন্টএফ pr পাওয়ার পর যদি আমি থেমে যাই, অ্যাকচুয়ালি কি pr এর পরে printf, সো প্রিন্টএফ মনে করো পুরোটা আমরা লোড করতে পারিনি, বিকজ বাফারের সাইজটা কভার হয়ে গেছে, বাফারের ধারণ ক্ষমতা নাই। তাহলে সেক্ষেত্রে কি করব, যদি এখন যদি কম্পাইলার pr কে রিকগনাইজ করে যে এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, ফাইন pr, তারপর নতুন করে যখন বাফারকে লোড করে, তখন বাফার কি করবে, pr এর পরে intf কে নিয়ে আসবে, নতুন করে যখন আবার রিসেট করবে তখন কি হবে, এই পুরোটা কিন্তু মুছে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হলো, জিনিসটা ঠিক হলো না। প্রিন্টএফ এর মধ্যে আমি pr কে হয়তো প্রিভিয়াস বাফারে পেয়েছি, তারপরে নেক্সট বাফারকে যখন নেক্সট টাইম লোড করেছি, সেকেন্ড টাইম লোড করার সময় intf টা এনেছি, তাহলে কি হবে, pr কেও আলাদা রিকগনাইজ করবে, intf কেও আলাদা রিকগনাইজ করবে, তাহলে জিনিসটা ভুল হয়ে যাচ্ছে। সেই জন্য যেটা করা হয়, নতুন করে রিসেট করলে কিন্তু আগে সবকিছু মুছে গেল। সো এটা আমরা করতে চাই না। প্রিন্টএফ কিন্তু অ্যাকচুয়ালি কি একটা একসাথে একটা সেপারেট প্রিন্টএফ কিওয়ার্ড, তাই না, একটা ইউনিক ওয়ার্ড হবে, তাই না, সেটাকে আমরা ভেঙে ফেলছি যেহেতু বাফারের ক্যাপাসিটি নাই। তো সেক্ষেত্রে যেটা করা হয়,
দুইটা বাফারকে এট এ টাইম লোড করা হয়, মানে জিনিসটা অ্যাকচুয়ালি প্যারালালি কনসিডার করা হয়। ফর এক্সাম্পল একটা থেকে বাফার 1 বাফার 2। সো যেই যখনই একটা বাফারের এন্ড অফ লাইনে পৌঁছে যাব সঙ্গে সঙ্গে কি করব, আরেকটা বাফারে বাকি অংশটুকু নিয়ে আসব। সো দুইটা বাফার থাকলে যেটা হয় বাফারের সাইজ অনুযায়ী এই যে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল প্রিন্টএফ যে দুই ভাগে ভাগ হয়ে গেল, এই প্রবলেমটা হয় না। ধরো পিআর এখানে আসলো, আইএনটিএফ পরবর্তীতে এখানে চলে আসলো। এট এ টাইম দুইটা বাফার চালালে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল যে একটা পার্টিকুলার টোকেনের হাফ পার্ট হয়তো বাফারের এন্ডে আসছে, বাকি হাফ পার্ট হয়তো নেক্সট টাইম বাফারকে লোড করলে আসতো, সেই প্রবলেমটা হয় না। কারণ কিওয়ার্ড টোকেনে যখন ফরওয়ার্ড পয়েন্টার এখানে শেষ হয়ে যায় তখনও পরবর্তীতে যেতে থাকে যতক্ষণ পর্যন্ত সেমিকোলন আর হোয়াইট স্পেস না পাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রিন্টএফটা সাকসেসফুলি রিকগনাইজ হয়, কারণ পিআর ধরো এখানে পিটা আছে, হ্যাঁ এখানে আর আছে। ফর এক্সাম্পল এখানে আইএনটিএফ ফরওয়ার্ডিং পয়েন্টার কি করে, ফার্স্ট বাফার শেষ হয়ে গেলে তখনও সেকেন্ড বাফার থেকে আবার রিড করা শুরু করে। তাহলে সেক্ষেত্রে যেটা হয় প্রিন্টএফে পিআরআইএনটিএফ ও সাকসেসফুলি রিড করে। সাধারণত দুটো বাফারের সাইজ এনাফ বড় হয় তখন আমাদের যে প্রবলেমটা হচ্ছিল এই প্রবলেমটা আর হয় না, কারণ একটা পার্টিকুলার টোকেন সাধারণত এত লম্বা হয় না। সো বাফারের সাইজে ডিপেন্ড করে কম্পাইলার এফিশিয়েন্সি অনুযায়ী, স্পেস অনুযায়ী। সো যেটা করা হয় দুইটা বাফারিং স্কিম অ্যাকচুয়ালি রাখা হয়, যেটাকে বলা হয় বাফার পেয়ার। সো এটা অনেক সময় কোশ্চেন করা হয় যে বাফার পেয়ার বলতে অ্যাকচুয়ালি কি বুঝি। ফর এক্সাম্পল এখানে দুইটা বাফারকে পাশাপাশি দেখানো হয়েছে। সো যেটা করা হয় প্রত্যেকটা বাফারের শেষে একটা এন্ড অফ ফাইল বা এটাকে বলা হয় সেন্টিনেল, সেন্টিনেলটা ইন্ডিকেট করে বা এন্ড অফ ফাইল যে এই বাফারটা শেষ। আবার এখানে একটা এন্ড অফ ফাইল ইন্ডিকেট করে এই বাফারটা শেষ। সো এখানে আবার আরেকটা ইউজ দেখতে পাচ্ছি, এটা কিন্তু তোমার ইনপুট শেষ। সো দুটোর মধ্যে ডিসটিংগুইশ করতে হবে। সো ফরওয়ার্ড পয়েন্টারটাকে আমরা কি করব, এখানে একটা সিম্পল একটা অ্যালগরিদম দেওয়া হয়েছে যে অ্যালগরিদম অ্যাকচুয়ালি কি আমরা কিভাবে পয়েন্টারটাকে মুভ করব, ফরওয়ার্ড পয়েন্টার এবং বিগিনিং পয়েন্টার। সো ফরওয়ার্ডটাই দেখানো হয়েছে কারণ বিগিনিংটা কি করা হয়, যখন একটা ভ্যালিড টোকেন পাই বিগিনিংটাকে রিসেট করা হয়, খুব সিম্পল। সো ফরওয়ার্ড পয়েন্টারটা তাহলে কি করা হচ্ছে, আমরা কি করব যখনই ফরওয়ার্ড পয়েন্টার কি করবে যখন একটা এন্ড অফ ফাইল পাবে তখন আমরা চেক করব যে এটা কি এন্ড অফ ফার্স্ট হাফ নাকি এন্ড অফ সেকেন্ড হাফ। যদি ফার্স্ট হাফ হয় তখন আমরা সেকেন্ড বাফারকে রিলোড করব এবং ফরওয়ার্ডকে এক করে আবার বাড়াবো। আর যদি আমার ফরওয়ার্ড পয়েন্টারটা সেকেন্ড বাফারে এন্ড অফ ফাইলে যায় তাহলে ফার্স্ট বাফারকে রিলোড করব। আর যদি কোনোটাই না হয় বাফারের এন্ডে নাই তার মাঝখানে কোথাও ইএফ পাওয়ার অর্থ হচ্ছে আমার সোর্স প্রোগ্রামটাই ইনপুট নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমি কি করব, লেক্সিক অ্যানালাইসিসকে টার্মিনেট করব। ক্লিয়ার? যেমন এখানে তখন আমাদের সোর্স ইনপুটটাই শেষ। সো খুব সিম্পল, পাশে যে আরেকবার দেখবা। সো আমরা যেটা করি পেয়ার অফ বাফার ইউজ করি, ঠিক আছে? সো বাফারিং কেন দরকার, সো কেন ওয়ান বাফার ইজ নট এনাফ, বাফার পেয়ার কেন লাগে, হ্যাঁ প্রসেসটা কি, ফরওয়ার্ড পয়েন্টার বিগিনিং পয়েন্টারকে আমরা কিভাবে সেট করি। সেই আগে শুরুর দিকে আস্তে আস্তে করে জিনিসটাকে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করা হয়েছে। সো আমি একদম মেইন ভার্সনটা অপটিমাইজ ভার্সনটা তোমাদের দেখিয়ে দিলাম, বাকিটুকু তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। খুব সিম্পল সিম্পল কিছু লজিক ইউজ করা হয়েছে, আর কিছু না। তো কেন বাফার লাগে বুঝতে পেরেছো, স্ক্যানিং এর সুবিধা করার জন্য। ওকে আচ্ছা, সো এখন আসো বাফারের থ্রুতে আমরা কি করে টোকেনকে স্ক্যান করব ব্যাকগ্রাউন্ডে সেটা আমরা দেখলাম। এখন আসো টোকেনের রুলস গুলো আমরা কিভাবে বলবো। ওকে, সো সোর্স ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, হ্যাঁ এখানে একটু দেখবা যে টোকেনকে রিকগনাইজ করার জন্য কি করে আমরা সোর্স ল্যাঙ্গুয়েজ, সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী টোকেনকে ডিফাইন করব। ফর এক্সাম্পল আমার এই টোকেনকে আইডেন্টিফাই করতে হবে। কি কি টোকেন আছে দেখো, ইফ আছে, দেন আছে, ইলস আছে, রিলেশনাল অপারেটর আছে। রিলক মানে রিলেশনাল অপারেটর, শর্ট করে লিখেছি। আইডি মানে হচ্ছে আইডেন্টিফায়ার, নাম মানে হচ্ছে নাম্বার। তাহলে শুরুতে বলতে হবে আমি যে ইফ টোকেন বললাম এটার মানে কি আসলে, আই এফ, দেন মানে THEN। সো এই ক্যারেক্টার গুলো থাকবে। রিলেশনাল অপারেটর বলতে কি বোঝাচ্ছি, এই অপারেটর গুলো, লেস দেন, ইকুয়াল। হ্যাঁ ফর এক্সাম্পল বলে দিই, এটা কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ না, জাস্ট রুলস গুলো আমরা নিজেরা ধরে নিয়েছি যে আমরা যদি এরকম একটা ল্যাঙ্গুয়েজের কম্পাইলার বানাতে চাই তাহলে সেক্ষেত্রে আমি রুলস গুলো কিভাবে বলবো। ওকে, সো আইডেন্টিফায়ারের জন্য রুলস গুলো কি দিয়েছি যে ফার্স্ট লেটার থাকবে। সো লেটারকেও কিন্তু আগে ডিফাইন করতে হবে। লেটার হচ্ছে সেটা স্মল লোয়ার কেস হতে পারে, আপার কেস হতে পারে। লেটারকে কিন্তু শুরুতে ধরে নিয়েছি লেটারটা অলরেডি ডিফাইন, হ্যাঁ লেটারকে কিন্তু ডিফাইন করতে হবে। ফাইন, সো আইডেন্টিফায়ারে কি থাকবে, শুরুতে লেটার থাকবে। দেন এই ব্র্যাকেট সাইনটা কিন্তু কি মিন করে, এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন, খেয়াল আছে কিনা। এই যে স্টার সাইন এটার মানে কি খেয়াল আছে,
আইডেন্টিফায়ার হওয়ার জন্য আমার ফার্স্টে লেটার থাকতে হবে, সেটা হতে পারে লোয়ার কেস আপার কেস। তারপরে কি হবে লেটার অর ডিজিট, এখানে কি আছে অর, এই সাইনটার মানে কি অর, তার মানে এই সাইনটা থাকবে তা কিন্তু না, এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন, খেয়াল আছে কিনা। লেটার থাকবে, তারপরে লেটার অর ডিজিট স্টার টাইমস, স্টার মানে কি 0 or more টাইমস। তাহলে আমি যদি বলি স্মল এ, অ্যাকর্ডিং টু এই রুলস এটা কি ভ্যালিড হবে? স্মল এ বলো তো আমাকে একটু, ধরতে পারছি কিনা। আমি যদি বলি এ, এটা কি একটা ভ্যালিড আইডেন্টিফায়ার অ্যাকর্ডিং টু এই রুল, এই রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী? জি ম্যাম। ইয়েস, কারণ এটা কি স্টার মানে হচ্ছে 0 or more টাইমস। সো আমি যদি বলি A1, ইট ইজ অলসো ওকে, A1 ও একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। কিন্তু আমি যদি বলি 1, তাহলে কি এটা ভ্যালিড আইডেন্টিফায়ার? নো, কারণ শুরুতে বলা হয়েছে লেটার দিয়ে এটা স্টার্ট হবে। ওকে ফাইন, তাহলে ধরতে পারছো আশা করি। আমি যদি বলি 1A, তাহলেও হবে না, কারণ লেটার দিয়ে স্টার্ট করতে হবে। ফাইন, A1B যদি বলি তাহলেও কিন্তু ইটস ওকে। ওকে, সো তাহলে রেগুলার এক্সপ্রেশন দিয়ে প্রত্যেকটা টোকেনকে আমি কি করতে পারি? ডিফাইন করতে পারি। যেমন এখানে নাম্বারটা কি করেছে, এখানে আরো কিছু সাইন ইউজ করেছে, কারণ নাম্বারটা ফ্লোটিং পয়েন্টও থাকতে পারে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতে পারে, সেই জন্য এখানে ডিজিট প্লাস করেছে। এই প্লাস মানে কি 1 or more টাইমস। তো দশমিকের আগে একাধিক নাম্বার থাকতে পারে, 12, 13, 12, ধরো 12.5, তাহলে ওকে। তাহলে দশমিক পয়েন্ট যদি থাকে তারপরে কি হবে, দশমিক পয়েন্টটা থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ পুরোটার উপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোশ্চেন সাইন আছে। কোশ্চেন সাইন মানে কি থাকলে একবারই থাকবে আর নাইলে থাকবে না, 0 or 1। এই সিম্বল গুলো একটু মনে আছে কিনা রেগুলার এক্সপ্রেশন, আজকে যে আরেকবার দেখবা। সো দশমিকের পরে ডিজিট, উপরে প্লাস, তার মানে কি দশমিকের পরে একাধিক ডিজিট থাকতে পারে, তাই না? সো 12.54321 এরকম একাধিক থাকতে পারে, বা 12 শুধু 12, তাহলে সেক্ষেত্রে কি দশমিক থাকলে দশমিকের পরে সংখ্যা থাকতেই হবে, হ্যাঁ 0 আর 1। যদি না থাকে তাহলে পুরোটা দশমিক সহই কি পুরোটা ভ্যানিশ। সে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে এখানে। তারপরে আবার কি এক্সপোনেন্ট ই দিয়ে যদি আরো কিছু এক্সপোনেন্ট পাওয়ারের রেসপেক্ট যদি প্রকাশ করে প্লাস আর মাইনাস সাইন, সেটাও দেখানো হয়েছে। সো এই যে এটা হলো রেগুলার এক্সপ্রেশন, তোমরা থিওরি অফ কম্পিটিশন অবশ্যই পড়েছো, কিন্তু আরেকবার গো থ্রু করবা। সো এখানে তাহলে আমি কি করছি, এই কয়েকটা টোকেনকে বলে দিলাম। সো তোমাকে হয়তো কোশ্চেনে বলা থাকলো যে এই টোকেনগুলোর প্যাটার্ন তোমাকে ডিসক্রাইব করে দিল ইনফরমালি, দেন তোমাকে বলো যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে তুমি এটাকে এভাবে করে ফর্মালি ডিফাইন করো, তখন কিন্তু লিখতে পারতে হবে। যেমন আইডেন্টিফায়ারের রুলসটা আমি বলে দিলাম যে শুরুতে লেটার থাকবে, তারপরে এক বা একাধিক লেটার অর ডিজিট থাকতেও পারে নাও থাকতে পারে। সেভাবে আমি প্যাটার্নটা বলে দিলাম, তোমাকে কি করতে হবে রেগুলার এক্সপ্রেশন দিয়ে টোকেনটাকে ডিফাইন করতে হবে। তাহলে ডিফাইন করার জন্য তোমাকে রেগুলার এক্সপ্রেশনের যে রুলস গুলো আছে, সিনট্যাক্স গুলো আছে আমি দিয়ে দিব তোমাদের, বাট তোমরা নিজেরা পড়ে এসেছো আগে থিওরি অফ কম্পিটিশন, আরেকবার গো থ্রু করবে, প্লাস আমি রুলস গুলো আবার একটু তোমাদের ব্রিফ দিয়ে দিব। সো আজকে আমি জাস্ট দেখছি যে টোকেনকে কিভাবে রেগুলার এক্সপ্রেশন দিয়ে ডিফাইন করতে হয়। সো আর এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি একটা গ্রামার দেয়া আছে, এই গ্রামারটা কিন্তু জাস্ট ব্লু কালারে দেখানো হয়েছে। দিস ইজ, এটা কে দিবে, এটা দিবে হচ্ছে পার্সার। জাস্ট এমনি তোমাদের দেখানো হয়েছে, কারণ পার্সারের সাথে লেক্সিক্যাল অ্যানালাইজারের যে পার্থক্যটা সেটা বোঝানোর জন্য। সো গ্রামারের কাজটা মনে করো অ্যাকর্ডিং টু গ্রামার বলতে পারছো, যদি আমার যদি একটা ইফ স্টেটমেন্ট থাকে, তাহলে একটা স্টেটমেন্টে ইফ থাকার পরে সেখানে একটা এক্সপ্রেশন থাকবে, দেন কিওয়ার্ডটা থাকবে, দেন স্টেটমেন্ট। সো হোয়াট ইজ এক্সপ্রেশন, হোয়াট ইজ স্টেটমেন্ট? এক্সপ্রেশন মানে আবার কি টার্ম থাকবে, রিলেশনাল অপারেটর থাকতে পারে, আবার টার্ম অথবা শুধু টার্ম হতে পারে। আমরা গ্রামার যখন পড়বো দেখবো এই টার্মটা আবার আইডেন্টিফায়ার আর নাম্বার হতে পারে। সো এটা আসলে সিম্পলি একটা কন্ডিশনাল ইফ-ইলস কিভাবে লিখে সেটার গ্রামারটা এখানে দেওয়া হয়েছে, ইফ-ইলস এর গ্রামার। সো একইভাবে ওয়াইল লুপের জন্য গ্রামারটা আলাদা হবে, ওয়াইল এর ভিতরে ইফ-ইলস থাকতে পারে, বা নর্মাল এক্সপ্রেশন, নর্মাল স্টেটমেন্ট থাকতে পারে, নট অনলি কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এই গ্রামার গুলো কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ না, এটা কার কাজ? পার্সারের কাজ। ওকে, সো পার্সারকে তাহলে এই কাজটা করার জন্য সাকসেসফুলি ভাবে ইফ টোকেনটা লিখেছে কিনা, দেন আছে কিনা, টোকেন গুলো ঠিক আছে কিনা, আইডেন্টিফায়ার যে আমি পার্স করতে চাচ্ছি আইডেন্টিফায়ারটা অ্যাকচুয়ালি ভ্যালিড আইডেন্টিফায়ার আদৌ হয়েছে কিনা, এই চেকিং গুলো কে করে দিবে? লেক্সিক্যাল অ্যানালাইজার করে দিবে। ওকে, যখন এই টোকেন গুলো ওকে দিয়ে দিবে তখন
পার্সার কি করবে টোকেন গুলো দিয়ে গ্রামার অনুযায়ী স্টেটমেন্টের সিনট্যাক্সটা চেক করবে যে কেউ যদি এক্সপ্রেশনটা আগে দেয় ইফটা পরে দেয় তখন বলবে নো ইট ইজ সিনট্যাক্স এরর। সো পার্সারকে তাহলে কাজটা কি করে দিচ্ছে লেক্সিক অ্যানালাইজার সহজ করে দিচ্ছে যে তোমার ইন্ডিভিজুয়াল যে টোকেন নিয়ে ভাবতে হবে না, তুমি এখন টোকেন গুলো দিয়ে গ্রামার ঠিক আছে কিনা সেটা চেক করো। সো পার্সার আমরা পড়বো ডিটেইলস। তাহলে টোকেনে অনেক কিছু আমরা জানলাম। এখানে আরেকটা एग्जांपल দেওয়া হয়েছে হোয়াইট স্পেস। সো হোয়াইট স্পেস অ্যাকচুয়ালি কি অনেক রকম হতে পারে, ব্ল্যাঙ্ক হতে পারে, হ্যাঁ। সো ব্ল্যাঙ্ক থাকতে পারে, ট্যাব থাকতে পারে, নিউ লাইন ক্যারেক্টার থাকতে পারে, ডিলিমিটার বলতে ব্ল্যাঙ্ক ট্যাব একসাথে। সো হোয়াইট স্পেস মানে কি এক বা একাধিক এরকম থাকতে পারে। ডিলিমিটার মানে কি ব্ল্যাঙ্ক ট্যাব নিউ লাইন ইত্যাদি। সেইভাবে করে আমরা কি করতে পারি টোকেনকে ডিফাইন করতে পারি। তোমাকে প্যাটার্ন বলে দিলাম, তুমি কি করবা রেগুলার এক্সপ্রেশন দিয়ে ডিফাইন করবা। সো এখানে একটা সিম্বল টেবিলে ছোট্ট করে দেখানো হয়েছে যে রেগুলার এক্সপ্রেশন যদি দেয়া থাকে টোকেনগুলো কি রকম হতে পারে। অ্যাট্রিবিউট ভ্যালু বলতে কি বোঝায় অনেক সময় দেখবা সংক্ষেপে রিলেশনাল অপারেটর এলটি লেস দ্যান, হ্যাঁ লেস ইকুয়াল সহজে বোঝার জন্য এরকম রাখা হয়েছে। ইকুয়াল, নট ইকুয়াল এই সিম্বলগুলো হয়তো আমরা শর্টকাটে ইউজ করতে পারি। হ্যাঁ আইডি যেন পয়েন্টার টু টেবিলের এন্ট্রি, নাম্বারের জন্য কি থাকবে একদম নাম্বারটার এক্সাক্ট ভ্যালু থাকবে, কারণ আর তো কিছু নাই। নাম্বার মানে 2 3 বা 12.5 জাস্ট ভ্যালুটা সিম্বল টেবিলে দিয়ে দিব। আর আইডেন্টিফায়ারের ক্ষেত্রে তার টাইপটা কখন ডিক্লেয়ার করা হয়েছে, কি পরিমাণ জায়গা নিয়েছে, তার মধ্যে যদি ভ্যারিয়েবল হয় কি ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, বা আইডেন্টিফায়ারটা কোনো ফাংশনের নাম কিনা, হ্যাঁ। সো এই ইনফরমেশনগুলো কিন্তু সিম্বল টেবিলে থাকবে। ওকে ওকে, ধৈর্য আছে নাকি? বেশিক্ষণ নিয়ে ফেললাম, আরেকটু কন্টিনিউ করি। আচ্ছা আর একটু করি, সেটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম। হ্যাঁ ট্রানজিশন ডায়াগ্রাম গুলো আমাকে কি করে, ইট ইজ সিমিলার টু ফাইনাইট অটোমেটর। ফাইনাইট অটোমেটর পড়ে আসছো। সো ট্রানজিশন ডায়াগ্রাম টোকেনকে রিকগনাইজ করার জন্য রেগুলার এক্সপ্রেশন যেমন লাগে অ্যাকর্ডিং টু রেগুলার এক্সপ্রেশন আমরা কি করতে পারি ফাইনাইট অটোমেটর দিয়ে ফাইনালি বলতে পারি যে যেমন আমরা মুখে মুখে করলাম যে এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমি কি করছি এই অ্যালফাবেট গুলো দিয়ে কিন্তু আমি কি করছি আইডেন্টিফায়ারকে ফর্ম করছি। সো মুখে মুখে আমরা বললাম যদি রেগুলার এক্সপ্রেশনটা অনেক বড় হয় এই যে আমরা মুখে মুখে করছি বা মেশিনকে মুখে মুখে করতে পারবে, মেশিনকে কিন্তু ফর্মালি বলতে হবে। সো তার সেটাকে ফর্মালি বলার জন্য বা কাজটাকে সহজ করার জন্য আমরা কি করব রেগুলার এক্সপ্রেশন দিয়ে ফাইনাইট অটোমেটর ড্র করব। সো ফাইনাইট অটোমেটর কিভাবে ড্র করতে হয় এফএ ডিএফএ এনএফএ তোমরা জানো। সেখানে কি থাকে তোমাদের মনে আছে, স্টেটস থাকে, হ্যাঁ ট্রানজিশন ফাংশন থাকে, স্টার্ট স্টেট ফাইনাল স্টেট থাকে। ছোট্ট করে আমি যদি একটু দেখাই ফর এক্সাম্পল লেস দেন ইকুয়াল, এটা কি একটা রিলেশনাল অপারেটর। হ্যাঁ ধরো অপারেটরটা এইভাবে লিখে লেস লিখে ইকুয়াল, এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, সিম্পলি ধরে নেওয়া হয়েছে যে আমি এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কম্পাইলার বানাতে চাই যে ক্ষেত্রে যদি লেস দেন অপারেটরটা থাকবে তারপরে ইকুয়াল সাইন থাকলে এটা কি লেস দেন অর ইকুয়াল অপারেটর। তাহলে আমি স্টার্ট করলাম, জিরো হচ্ছে একদম স্টার্টিং স্টেট। তারপরে নাম্বারগুলো কেন দেওয়া হচ্ছে এটা কারণ আছে পরে আসছি। ধরে নাও নাম্বারগুলো স্টেটগুলোকে আইডেন্টিফাই করার জন্য দেওয়া হয়েছে, তুমি চাইলে এখানে 1 2 3 দিতে পারতে, নো প্রবলেম। আচ্ছা সো জিরো স্টেট থেকে যখন লেস দেন পাবো আমরা কি করব এই একটা 0 থেকে 6 স্টেটে সুইচ করলাম তোমরা জানো। দেন ইকুয়াল টু পেলে কি করব রিটার্ন করব, আরটিএন মানে হচ্ছে রিটার্ন সংক্ষেপে লিখেছি। ওহো এখানে গ্রেটার দেয়া হয়, সরি আমি লেস বলছি কেন, গ্রেটার কিন্তু সরি খেয়াল করিনি, এটা কিন্তু জি মানে কি গ্রেটার দেন অর ইকুয়াল। বাট এরকম হতে পারে যে গ্রেটার দেন শুধু আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব গ্রেটার দেন পর যদি ইকুয়াল আসে তাহলে গ্রেটার দেন ইকুয়াল রিটার্ন করব, অথবা অন্য কোনো ক্যারেক্টার যদি আসে ধরো এরকম আছে x ইজ গ্রেটার দেন 2, তাহলে কি যখনই আমি গ্রেটার দেন অপারেটরটা পাবো তারপরে আদার মানে কি অন্য যে কোনো ক্যারেক্টার পেলে আমি কি করব রিটার্ন করব যে আমি গ্রেটার দেন অপারেটর পেয়েছি। আর যদি লেসের পরে ইকুয়ালটাকেও পাই তাহলে কি করব গ্রেটার দেন ইকুয়াল অপারেটর রিটার্ন করব। সো এটা কিন্তু ওয়ান অফ দা দেখতে পাচ্ছ ডাবল সার্কেল মানে কি অ্যাকসেপ্ট স্টেট। সো যদি আমরা গ্রেটার দেন ইকুয়াল পাই তাহলে তো ফাইন, যদি না পাই আমরা কিন্তু একটা এক্সট্রা ক্যারেক্টার রিড করে ফেলেছি যেটাকে বলা হয় এক্সট্রা লুক অ্যাহেড ক্যারেক্টার, আগে থেকে দেখে ফেলেছি। সেক্ষেত্রে কিন্তু সেই ক্যারেক্টারটাকে আবার কি করতে হবে নতুন করে রিড করতে হবে। হ্যাঁ যে জন্য এই স্টেটে একটা স্টার সাইন দেওয়া হয়েছে, we have read one extra character that must be unread.
সো এক্সট্রা ক্যারেক্টার আমাকে দেখতে হবে, তা না হলে আমি বুঝবো কেমনে যে এটা গ্রেটার দেন ইকুয়াল নাকি শুধু গ্রেটার। ঠিক আছে, সো এরকম অনেকগুলো ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া আছে, তোমরা একটু গো থ্রু করবা, স্লাইডটা তোমাদের দিয়ে দিব। যেমন আমি জাস্ট খালি গ্রেটারের জন্য দেখিয়েছি, কি হতে পারে লেস দেন এর জন্য কি রকম হবে, হ্যাঁ, বা শুধু ইকুয়াল, এই সবই কি রিলেশনাল অপারেটর, বাট এখানে কি এটা হচ্ছে ইকুয়াল, ইকিউ মানে ইকুয়াল, সো কম্বাইন করে দেখানো হয়েছে। সো এই ট্রানজিশন ডায়াগ্রামটা ফর অল রিলেশনাল অপারেটরের জন্য, ক্লিয়ার? হ্যাঁ, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, হ্যাঁ, সো এটা হচ্ছে ইকুয়াল অপারেটর। সো এই ইকুয়ালটা কিন্তু এটা আমাদের সিতে কিন্তু ডাবল ইকুয়াল, হ্যাঁ, এখানে যে ধরে নেওয়া আছে এই ইকুয়ালটা তোমার ডাবল ইকুয়ালের কাজ করছে। সো তোমাকে যদি বলা হয় উইথ রেসপেক্ট টু সি ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু তোমার এখানে একটা ইকুয়াল দিলে হবে না, কারণ একটা ইকুয়াল কি মিন করে, অ্যাসাইনমেন্ট অপারেটর, খেয়াল আছে কিনা? হ্যাঁ, ডাবল ইকুয়াল হচ্ছে আমাদের ইকুয়াল, যে দুইটা ইকুয়াল কিনা। ওকে, সো অবশ্যই তোমাকে বলা থাকবে রুলসটা, প্যাটার্ন অনুযায়ী কিন্তু ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে হবে। সো এখানে কি করা হয়েছে, একটা ইকুয়াল মানেই এটা ইকুয়াল ধরে নিয়েছে। সো অবশ্যই কোশ্চেন খেয়াল করে কিন্তু ডায়াগ্রামটা ড্র করতে হবে, ঠিক আছে? সো এখানে আইডেন্টিফায়ারের যে রেগুলার এক্সপ্রেশন দেওয়া হয়েছে, এখানে যে ডায়াগ্রামগুলো দেওয়া হয়েছে তার জন্য ডেফিনেশনটা কিন্তু এই যে এখানে দেয়া। তোমার এটা অনুযায়ী ফার্স্টে কি করতে হবে, রেগুলার এক্সপ্রেশনটা তোমাকে জানতে হবে। অ্যাকর্ডিং টু এই রেগুলার এক্সপ্রেশন তোমাকে ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে হবে, ঠিক আছে? সো অনেকগুলো ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করা আছে। যেমন আইডেন্টিফায়ারের কথা বলছিলাম, শুরুতে লেটার থাকলে ফাইন, তারপরে কি এক বা একাধিক থাকতেও পারে, নাও থাকতে পারে, তারপরে যদি অন্য কিছু পাই সাথে সাথে অ্যাকসেপ্ট স্টেপ, সেখানে হোয়াইট স্পেস থাকতে পারে, সেমিকোলন থাকতে পারে, অন্য আদার কিছু পেলেই তার মানে কি আমরা একটা টোকেনকে সাকসেসফুলি আইডেন্টিফাই করেছি। তখন আমরা কি করব, গেট টোকেন ইনস্টল আইডি, ইনস্টল আইডি মানে কি করবে, সিম্বল টেবিলে ইনস্টল করবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আইডেন্টিফায়ার আর কিওয়ার্ড দুটো কিন্তু খুব কাছাকাছি। ফর এক্সাম্পল ইফ, দেন, বিগিন, এগুলো কিন্তু আইডেন্টিফায়ার রুলস ফলো করছে না। আচ্ছা, সো তাহলে কিওয়ার্ড আর আইডেন্টিফায়ার কিন্তু কি করবে, লেক্সিক্যাল অ্যানালাইজার ভুল করবে না। সেই জন্য এটা করা যেতে পারে শুরু থেকেই, যে স্পেসিফিক কিওয়ার্ড গুলো, এখানে ধরো হচ্ছে বিগিনও একটা কিওয়ার্ড, দেন, ইফ তো সিতেও কিওয়ার্ড, যাই হোক কিওয়ার্ড গুলোকে তুমি আগে থেকে লিস্ট করে রাখতে পারো সিম্বল টেবিলে। তাহলে কি হবে, যখন আমি একটা ভ্যালিড আইডেন্টিফায়ার পাবো, ফর এক্সাম্পল আইএফ কিন্তু একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, কিন্তু এটা কিন্তু একটা রিজার্ভ ওয়ার্ড। সো আইএফ দিয়ে আমি কোনো ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো না। সো ভ্যালিড আইডেন্টিফায়ার যখনই পাবো তখনই আমাকে কি করতে হবে, ইনস্টল আইডি মানে কি সিম্বল টেবিলে ইনস্টল করা, সেভ করা। গেট টোকেন কি করবে, চেক করবে যে অ্যাকচুয়ালি এটা কোনো রিজার্ভ বা কিওয়ার্ড কিনা, রিজার্ভ ওয়ার্ড কিনা। সো আইডেন্টিফায়ার আর কিওয়ার্ডের মধ্যে কিন্তু ডিস্টিংগুইশ করার জন্য তুমি অনেকগুলো ওয়ে আছে। তাহলে শুরুতেই তুমি কি করতে পারো, শুরুতেই ট্রানজিশন ডায়াগ্রাম গুলো দিয়ে চেক করতে পারো যে তোমার কিওয়ার্ডের যতগুলো ট্রানজিশন ডায়াগ্রাম দেবে সেটা দিয়ে চেক করতে পারো, অথবা গুড অ্যাপ্রোচ হচ্ছে সিম্বল টেবিলে ওগুলোর জন্য ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করার কোনো দরকার নেই, সিম্বল টেবিল তুমি স্টোর করে রাখো। যখনই তুমি আইডেন্টিফায়ার পাবা তুমি চেক করবা যে এটা কোনো কিওয়ার্ডের মধ্যে পাচ্ছে কিনা, কারণ সব কিওয়ার্ড অথবা মনে করো ওয়াইল, হ্যাঁ, সবাই কিন্তু ভ্যালিড আইডেন্টিফায়ার, বাট আমি কিন্তু ওয়াইল দিয়ে কোনো ভেরিয়েবল বা ফাংশনের নাম ডিক্লেয়ার করতে পারবো না। সো কিওয়ার্ডটাকে আগে চেক করতে হবে, এটাই এখানে বলা হয়েছে, একটু গো থ্রু করবে। আচ্ছা, সো এখানে ছোট্ট করে একটা শুরু কোড দেখানো হয়েছে, তোমরা একটু দেখে আসো, আমি তাহলে নেক্সট ক্লাসে ডিজাইন করে দিব। আর একই সাথে এনএফই ডিএফএটা একটু দেখে আসো, তাহলে আমি কুইক যেতে পারবো, ঠিক আছে? সো অনেকক্ষণ হয়ে গেল, আমি এটা শেষ করলাম না, নেক্সট ক্লাসে তাহলে শেষ করে দিব, বাট ভালো করে একটু পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার কি করবে, লেক্সের কাজটা করার জন্য আমাদের লেক্স বা ফ্লেক্স হেল্প করবে, যেটা আমাদের ল্যাবে দেখার কথা। সে কি করবে, আমাদের লেক্সিংকে ফাইনাইট অটোমেটা, এফএ মানে ফাইনাইট অটোমেটা দিয়ে সিমুলেট করতে হবে, আর তার জন্য আমাদের একটা ট্রানজিশন টেবিল বা ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে হবে। আমরা এটা নেক্সট ডেতে দেখবো। সো যা পড়ালাম এতটুকু পর্যন্ত অবশ্যই কিন্তু দেখে আসতে হবে, সিম্পল, এটা সুডোকোড ফরম্যাটে লেখা হয়েছে। সো একটু দেখে আসো, নেক্সট ডেতে তাহলে আমরা শেষ করে দিতে পারবো। কারো কি কোশ্চেন আছে? ম্যাম রেকর্ডিংটা যদি আজকে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, আজকেটা রেকর্ড সাকসেসফুলি হয়েছে, আমি দিয়ে দিব। গতদিন একটু প্রবলেম হয়েছিল যেজন্য দিতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, আমি এটা দিয়ে দিব।